আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস পেলি ফুল কোর্সে সকলকে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের ভিতরে শুরু করব। টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্স ইউজ করবেন।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন। আমরা লেখাপড়া শুরু করতে পারি। ক্লাস কি শুরু হয়েছে? এখনই শুরু হয়ে যাবে। উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, এখানে আমরা যে কন্টেন্ট গুলা দেখতে পাচ্ছি, প্রথমত আমি আপনাদের বলে দেই এই কন্টেন্ট গুলা মোটামুটি নিষ্প্রয়োজন, অত বেশি প্রয়োজন নাই। মূলত হচ্ছে আমরা যে বলে থাকি এই খ্রিস্টপূর্ব 5000 বছর থেকে শুরু করে এই 1905 সালের ঘটনার পরবর্তী ঘটনা হচ্ছে ইম্পর্টেন্ট। 1905 সালের আগে যা আছে তা মোটামুটি অতটা ইম্পর্টেন্ট নয়। সেই হিসাবে লেকচার 1 অত বেশি গুরুত্বপূর্ণ না। ইম্পর্টেন্ট আমরা বেসিস ধরি তিনটা: প্রিলি, রিটেন আর হচ্ছে ভাইবা। এই তিন জায়গায় যা লাগে তা বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরেন 1905 সালের আগে যে ঘটনাগুলো, 1 নম্বর লেকচার প্রিলিতে 2-একটা প্রশ্ন আসে, 2 নম্বর লেকচার প্রিলিতে 2-একটা প্রশ্ন আসে, এগুলো রিটেনে 0। 1 নম্বর লেকচার থেকে রিটেনের কোনো প্রশ্ন আসে না, 2 নম্বর লেকচার থেকে রিটেনের কোনো প্রশ্ন আসে না বললেই চলে। ঠিক আছে? ইম্পর্টেন্ট কোথা থেকে? 1905 সাল থেকে। প্রিলিতেও পরীক্ষা আসে 1905 সাল থেকে 1971 বা স্বাধীনতার পরবর্তী সময়। রিটেনের প্রশ্ন আসে, ভাইভাতেও প্রশ্ন আসে, এটা একটু বুঝে নেবেন। তাই আমি সকলকে বলবো যে 1 নম্বর আর 2 নম্বর লেকচার নিয়ে কখনোই মারামারি করবেন না। 1 নম্বরটা শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন, 2 নম্বরটা বিগত সালের প্রশ্ন পড়ে শেষ করে দিবেন। গুরুত্ব শুরু হবে কোথা থেকে? 3 নম্বর লেকচার থেকে। এটা 5 স্টার কন্টেন্ট। অর্থাৎ এক কথা, 1905 সালের পরবর্তী ঘটনা হচ্ছে 5 স্টার কন্টেন্ট, আর এর আগের গুলা মোটামুটি নিষ্প্রয়োজন। তাই বেশি যুদ্ধ করা যাবে না এই কন্টেন্ট গুলো নিয়ে। হ্যাঁ, সাধারণত এখানে কোন ধরনের প্রশ্ন আসে সেটা আমি দেখাই দিব। এগুলা শুধু প্রিলির জন্য, শুধু আজকের কন্টেন্ট শুধু প্রিলির জন্য, নট ফর ভাইবা এন্ড নট ফর রিটেন। ইউরোপীয় বণিকদের আগমন মোটামুটি আপনারা সবাই জানেন। ব্যবসা করার উদ্দেশ্যে তারা আমাদের দেশে এসেছে, ব্যবসা করার উদ্দেশ্যে। আর এর মধ্যে আমরা যতগুলা জাতি দেখতে পাচ্ছি এরা সবাই ব্যবসা করতো। পর্তুগাল বিজনেস করতো, ইংল্যান্ড বিজনেস করতো, নেদারল্যান্ড বিজনেস করতো, ডেনমার্ক, ফ্রান্স সবাই বিজনেস করতো। এরা বিজনেস করার জন্য ভারতবর্ষে এসেছে। কেন ভারতবর্ষে এসেছে? ভারতবর্ষের মার্কেট বড়, অনেক বড় মার্কেট। ভারতবর্ষে আপনারা জানেন শত শত কোটি মানুষ বসবাস করে। তখন ভারতবর্ষ বলতে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ, বাংলাদেশ, এরপর আমাদের মায়া ওই পাশে মায়ানমার, ভুটান, নেপাল, এগুলো সব বুঝাতো। যেহেতু এখানে শত শত কোটি মানুষের জায়গা, তাই এই জায়গায় বিজনেসটা ভালো হবে, এই তারা বিজনেসের জন্য এদিকে নজর দেয়। এখানে যে ধরনের প্রশ্নটা আসে, সর্বপ্রথম আসে ইউরোপীয়দের প্রথম কোন দেশ বাংলাদেশে আসে, কোন দেশ ভারতবর্ষে আসে, তাহলে অ্যান্সার হবে পর্তুগাল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা প্রশ্ন এটা পরীক্ষায় আসে। দ্বিতীয় হচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয় ইংল্যান্ড, এর সাধারণত আসে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের? ইংল্যান্ডে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত? এটা আসে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত। এটা একটা পরীক্ষা আসে, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? এরপর আমরা দেখতে পাই ফ্রান্সেরটা সাধারণত আসবে না। নেদারল্যান্ড, নেদারল্যান্ডের অপর নাম আসে ডাচ, ডাচের অপর নাম কি? ওলন্দাস। এই তিনটা পরীক্ষা আসে, যাহা নেদারল্যান্ড তাহাই ডাচ, তাহাই কি ওলন্দাস। যারা ডেনমার্ক তারা ড্যানিশ, তারাই দিনেমার। একটা কথা আমাদের পড়ে নিতে হবে। তাহলে প্রথম আসে কারা? পর্তুগাল, এটাই মনে রাখলেই চলবে। আর শেষে ফ্রান্স আসে এটা বলা যায় না, কারণ ফ্রান্সের পর আমরা দেখছি অনেক আরব বণিকরা আমাদের দেশে আসে ব্যবসা করতে। সুতরাং ফ্রান্স ইজ লাস্ট এটা বলা যাবে না, ফার্স্টটা বলা যাবে পর্তুগাল এসেছে। আর ইউরোপীয়দের মধ্যে ফ্রান্স লাস্ট, এটা ঠিক আছে। এখানে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিন্স। আমরা একটু বিষয়টা বুঝিয়ে দেই। মূলত ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটা, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কিন্তু 1600 সালে। কিন্তু আমাদের এখানে ভারতবর্ষের মানুষ ভারতে আসে, তারা ইংরেজরা ভারতে আসে 1608। এক এক বই এক এক রকম লেখা, তাই আমি 1608কেই প্রাধান্য দিই। হ্যাঁ, তাহলে ইংল্যান্ডে দুইটা অঞ্চল হবে। এক হচ্ছে ইংল্যান্ডে তখন কে রাজা ছিল, আর টোটাল ভারতবর্ষে তখন কে, ইংল্যান্ডের তখন কে রাজা ছিল, আর টোটাল এই ভারতবর্ষে তখন কে সম্রাট ছিল। এই দুইটা কথা এখানে প্রযোজ্য। একটা হচ্ছে ইংল্যান্ডের রাজা, আর একটা হচ্ছে ভারতবর্ষের সম্রাট।
ইংল্যান্ডের রাজা ছিলেন হচ্ছে তখন আমার জানা মতে জেমস ছিলেন ইংল্যান্ডের রাজা। আর ভারতবর্ষের সম্রাট ছিলেন হচ্ছে সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর। তা একটা সুবিধাই হয়েছে, এই দুইটা কথা ইম্পর্টেন্ট। দেখেন, ইংল্যান্ড থেকে আমাদের ভারতবর্ষে আসতেছে ব্যবসা করতে, তাই রাজা জেমসের একটা চিঠি নিয়ে আসছে ক্যাপ্টেন হকিন্স। হকিন্স কে ছিলেন? তাহলে হকিন্স ছিলেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা বণিক ছিল, প্রায় 218 জন। এই 218 জনের একজন ছিলেন ক্যাপ্টেন হকিন্স। উনি জেমসের সাথে দেখা করেছেন, যে জেমস তো তাদের রাজা ছিল, কিং। তখন উনি জেমসকে বুঝাইছেন যে আমরা ভারতবর্ষে ব্যবসা করতে যাই, আপনার যদি একটা চিঠি থাকে তাহলে সেখানে ভারতবর্ষের যে সম্রাট আছে তিনি গুরুত্ব দিবেন। তখন এই জেমসের একটা চিঠি নিয়ে এই হকিন্স জাহাঙ্গীরের কাছে আসেন। যদি আপনারা কখনো ছবিটা দেখেন তাহলে দেখবেন জাহাঙ্গীর একটা সোফার উপর বসেছিল, আর আমরা যেরকম অনেকটা রুকু দেই, রুকু স্টাইলে ক্যাপ্টেন হকিন্স গিয়ে হাঁটু গেড়ে জাহাঙ্গীরের সামনে বসেছিল। আপনারা জানেন সম্রাটদের সামনে বসার রেওয়াজ ছিল এটা, হাঁটু গেড়ে সম্রাটদের সামনে বসতে হতো। তখন যেই হকিন্স জাহাঙ্গীরের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে, অর্থাৎ ইংরেজরা ব্যবসা শুরু করেছিল হাঁটু করে, সেই ইংরেজরাই কিন্তু এক সময় দিল্লি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে কি করেছিল, নির্বাসন দিয়েছে। তাহলে আমরা যদি আরেকটা পেজ নিই তাহলে আমরা বলবো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত, 1600 সাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনটা কত, 1608 সাল। আমার কথাগুলো সামারি। তখন ইংল্যান্ডের রাজা কে ছিল? রাজা জেমস। পাঠাইছে কার কাছে? ভারতের কাছে। তখন ভারতের সম্রাট কে ছিল? জাহাঙ্গীর। এ হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে মাঝখানে পিয়ন কে ছিল? পিয়ন ছিল ক্যাপ্টেন হকিংস। পিয়ন ছিল ক্যাপ্টেন হকিংস। জাহাঙ্গীরের জেমসের চিঠি জাহাঙ্গীরের কাছে, পিয়ন ছিল ক্যাপ্টেন হকিংস। এই কথাগুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা দেখি তারা জাহাঙ্গীরের সাথে প্রথম যাতায়াতটা হয়েছে ইংরেজদের সাথে জাহাঙ্গীরের সাথে, অর্থাৎ আমরা দেখেছিলাম যে জাহাঙ্গীরের কাছে তারা হাঁটু গেড়ে বসেছিল। আর সেই দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তারা মায়ানমারে কি করেছে? দ্বিতীয় বাহাদুর শাহকে তারা মায়ানমারে বা রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়েছে। এটা কথা মনে রাখতে হবে, আশা করি আপনাদের মনে থাকবে। এটা বললেন ভাস্কো দা গামা ইউরোপ হতে ভারতের জলপথ আবিষ্কার করেন। এটা আমরা মনে হয় মোটামুটি বুঝি। আর বার্থোলোমিউ দিয়াস, এখানে দুইটা লোকের কথা আমি একটু ক্লিয়ার করে দেই তাহলে আমাদের আরো বেশি সুবিধা হবে। এই যে একটা ম্যাপ থাকলে ভালোই তো, একটা ওয়ার্ল্ডের একটা ম্যাপ থাকলে, মানচিত্র থাকলে সুবিধাই তো কথাগুলো বলতে। মানচিত্র না থাকলে একটু অসুবিধা হয়। আচ্ছা, আপনারা জানেন এই অঞ্চলটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই অঞ্চলটা হচ্ছে আমেরিকার কানাডা, এই অঞ্চলটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকা, আমি যদি সংক্ষেপে আঁকি। আর এই অঞ্চলটা হচ্ছে ইউরোপ। এই পুরো অঞ্চলটা ইউরোপ, আর এই অঞ্চলটা হচ্ছে এশিয়া ঠেশিয়া। এশিয়া ইউরোপটাকে আমি একখানে করে দিলাম। এই যে ইউরোপ থেকে এই যে ভারতবর্ষে আসবে, এটা হচ্ছে ভারতবর্ষ। এই যে ইউরোপ থেকে ভারতবর্ষ আসবে, তখন এদিক দিয়ে সুয়েজ খাল ছিল না, তখন এ পাশ থেকে ঘুরে এদিকে আসতে হতো। তাহলে এই যে জার্নিটা এখান থেকে এই পূর্ব দিকে আসা জার্নি, এটা তো পূর্ব দিকে আপনারা জানেন, এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে পূর্ব দিক। এই যে পূর্ব দিকে আসা জার্নিটা দুইজন ব্যক্তি করেছে। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। একজন ব্যক্তির নাম হচ্ছে বার্থেলোমিউ দিয়াস, আর দুই নাম্বার হচ্ছে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা, দুইজন ব্যক্তি। বার্থেলোমিউ দিয়াস মনে হয় 1487 হবে, 1487 সালে। আর এবারে হচ্ছে 1498 সালে। সালটা একটু মনে রাখেন। এবার দেখেন, বার্থেলোমিউ দিয়াস হচ্ছে পূর্ব দিকের রাস্তা আবিষ্কার করেছেন প্রথম। তাহলে পূর্ব দিকে যদি দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে সর্বপ্রথম পূর্ব দিকে কে এসেছিলেন, তাহলে পূর্ব দিকে এসেছিলেন কিন্তু বার্থোলোমিউ দিয়াস, কিন্তু এবারে ভারতবর্ষে ঢুকে নাই। কিন্তু পূর্ব দিকে যদি বলা হয় পূর্ব দিকে ভারতে কে আগে এসেছিলেন, তাহলে অ্যান্সার হবে ভাস্কো দা গামা। তাহলে অ্যান্সার দুইটা। একটা হচ্ছে পূর্ব দিকের জলপথ আবিষ্কার কে করেছিলেন, সেটা হচ্ছে বার্থোলোমিউ দিয়াস। আর ভারতবর্ষে পূর্ব দিকে ভারতবর্ষের জলপথ আবিষ্কার কে করেছিলেন, তখন অ্যান্সার হবে ভাস্কো দা গামা। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। বার্থোলোমিউ দিয়াস পূর্ব দিকে এসে আবার ফিরে গিয়েছেন, আর ভাস্কো দা গামা পূর্ব দিকে এসে ডাইরেক্ট ভারতবর্ষে অবতরণ করেছেন। তাহলে এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কার করেন বার্থোলোমিউ দিয়াস, আর পূর্ব দিকে ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। হ্যাঁ, এই যে পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কার করেন কিন্তু বার্থোলোমিউ দিয়াস, আর ভারতে আসা জলপথ আবিষ্কার করেন কিন্তু
ভাস্কো দা গামা। একটা হচ্ছে 1487, ঠিকই আছে, আর একটা 1498। এই সালটা হচ্ছে আমাদের একটু ক্রুশাল, এটা মনে রাখতে হবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝেছেন। বার্থেলোর নামটা আরেকবার বলেন। বার্থেলোমিউ দিয়াজ ভাইয়া, বার্থেলোমিউ দিয়াজ, বার্থেলোমিউ দিয়াজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা ঘটনা দেখতে পাবো। পর্তুগিজরা যে কখনো বাংলায় এসেছে, কখনো ভারতবর্ষে এসেছে। ঠিক আছে, বাংলা আর ভারতবর্ষকে একসাথে গুলালে হবে না। এ হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের বর্তমান বাংলাদেশ। বাংলা আর ভারতবর্ষকে একসাথে গুলালে কিন্তু চলবে না। আর এই হচ্ছে টোটাল ভারতবর্ষ। আর এই হচ্ছে বর্তমান পাকিস্তান। আচ্ছা, এটা হচ্ছে ভারতবর্ষ। এখানে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে ইংরেজরা কখনো কখনো তারা এই ভারতের এই পয়েন্টে ঢুকেছে, কখনো কখনো ইংরেজরা এই বাংলা কিন্তু অনেক বড় একটা রেঞ্জ ছিল। তখন বাংলা বলতে এইটাও ছিল বাংলা, এদিক দিয়ে আসাম টাসাম এগুলো ছিল বাংলা, এখানে বিহার উড়িষ্যা অংশটুকু বাংলা। এখানে বাংলাটা একটু তখন একটু বড় এলাকা ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি যেটা, সেটা হচ্ছে বাংলাটা একটু বড় ছিল। তাহলে এখানে প্রশ্ন আসে দুইটা। একটা হচ্ছে ভারতবর্ষে কোথায় এসেছেন, আর একটা হচ্ছে বাংলায় কোথায় এসেছেন। দুই ধরনের প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ। ভারতবর্ষে কোথায়, বাংলায় কোথায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুটাকে একসাথে গুলানো যাবে না। ব্রিটিশরা ভারতবর্ষে কখন এসেছেন, ভারতবর্ষে কোন স্থানে এসেছেন, আর বাংলায় কোন স্থানে এসেছেন, এই দুইটা কথা কিন্তু আমাদের আলাদাভাবে পড়তে হবে। দুইটা যদি একভাবে পড়ি তাহলে কিন্তু হবে না। কথা ক্লিয়ার বোঝা যায় না? আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন তারা একটু বলেন তো কথা ক্লিয়ার কিনা ভাইয়া, বোনেরা আমার। ক্লিয়ার? তাহলে যারটা ক্লিয়ার নয় তিনি একটু কষ্ট করে চেষ্টা করে দেখুন কি করা যায়। তাহলে দেখেন, তারা কিন্তু আসেই নাই। কেউ ভারতে এসেছে কুটি করেছে, কুটি মানে হচ্ছে ইন্ডাস্ট্রি করেছে, কেউ বাংলায় ইন্ডাস্ট্রি করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তারা বাংলায় কোথায় ইন্ডাস্ট্রি করেছে, আর হচ্ছে ভারতে কোথায় ইন্ডাস্ট্রি, ভারতবর্ষে কোথায় ইন্ডাস্ট্রি করেছে। এই দুইটা কথাকে আমাদের আলাদাভাবে শিখতে হবে। আর আমরা আসলে কাদেরটা পড়বো, আমরা পর্তুগিজেরটা পড়বো আর ইংরেজটা পড়বো, এই দুইটা বললেই চলবে, আর কিছু আমাদের না বললেও চলবে। পর্তুগিজটা না বললেও চলবে, সবচেয়ে বেশি হচ্ছে ইংরেজেরটা পড়লেই হবে। ইংরেজটায় আসে, বাকিগুলা খুব বেশি আসে না। ইংরেজটায় আসে, ঠিক আছে। তাহলে ইংরেজরা দেখেন, ভারতে প্রথম কুঠি তারা কোথায় করেছে? সুরাটে। সুরাট হচ্ছে এই অঞ্চলটায়। ভারতে প্রথম কুঠি ইংরেজরা কোথায় করেছে? সুরাটে। তাহলে আমাদের দুইটা জায়গার নাম মনে রাখতে হবে, সুরাট আর হরিহরপুর। সুরাট আর হরিহরপুর কেন মনে রাখবো? ভারতবর্ষের প্রথম ইন্ডাস্ট্রি হয়েছে সুরাটে, আর বাংলায় প্রথম ইন্ডাস্ট্রি হয়েছে হরিহরপুরে। এই দুইটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর এইটা দেখছি মাঝে মাঝে আসে যে পর্তুগিজরা যেহেতু সবার আগে এসেছিল, সর্বপ্রথম ইন্ডাস্ট্রি হয়েছিল কোথায়? বাংলার হুগলিতে। হুগলি অঞ্চলটায় সর্বপ্রথম ইন্ডাস্ট্রি হয়েছিল বাংলার হুগলিতে, এটা পর্তুগিজদের ক্ষেত্রে। তো আমরা যে কটা মনে রাখবো, বাংলার হুগলি এলাকাটাকে মনে রাখবো যেখানে পর্তুগিজরা সর্বপ্রথম ইন্ডাস্ট্রি করেছে। তারপর আমরা বাংলার হরিহরপুরটা মনে রাখবো, যেখানে ইংরেজরা প্রথম ইন্ডাস্ট্রি করেছে, হরিহরপুর। তাহলে আমাদের মনে রাখতে হবে হুগলি, হরিহরপুর। আর ফরাসিটাও একটু মনে রাখেন, মাঝে মাঝে ফরাসিটা চলে আসে, চন্দননগর। চন্দননগরটা খুব বিখ্যাত জায়গা তো, এখনো ভারতে এই চন্দননগর খুব বিখ্যাত জায়গা, তাই চন্দননগরটা আসে। তাহলে বাংলার জন্য এই তিনটা জায়গা বেশি মনে রাখবো, তাহলে আমাদের একটু বেশি কাছে দিবে, ঠিক আছে। আচ্ছা, টোটাল ভারতবর্ষে আমরা মনে রাখবো সুরাট, কালিকটটাও মনে রাখা উচিত আমাদের। আর বাংলার জন্য মনে রাখবো তিনটা, হুগলি, হরিহর এবং চন্দননগর। আমি একটু পরেই চেঞ্জ করে দেবো, আপনাকে বলতে হবে। আমি বাংলা ইন্ডাস্ট্রি, বাংলায় কোথায় কোথায় ইন্ডাস্ট্রি করেছে আমি সেটা একটু লিখি। বাংলায় ইন্ডাস্ট্রি, বাংলায় তারা ইন্ডাস্ট্রি করেছে হুগলিতে। বাংলায় সর্বপ্রথম ইন্ডাস্ট্রি হচ্ছে হুগলিতে। বাংলায় দ্বিতীয় ইন্ডাস্ট্রি হচ্ছে হরিহরপুরে, দ্বিতীয় কুঠির বা হরিহরপুরে হয়েছে। বাংলায় আরেকটা তৃতীয় কুঠি, সেটা হচ্ছে চন্দননগরে হয়েছে। এখন আপনাদের বলতে হবে বাংলায় প্রথম যে ইন্ডাস্ট্রি হুগলি, হুগলি কে করেছে বলেন, হুগলি কারা করেছে? হুগলি করেছে পর্তুগিজরা, থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে, হুগলি, হুগলিতে ইন্ডাস্ট্রি করেছে পর্তুগিজরা, সর্বপ্রথম হুগলিতে ইন্ডাস্ট্রি পর্তুগিজরা করেছে বাংলায়। বলেন তো হরিহরপুরে ইন্ডাস্ট্রি কারা করেছে? হরিহরপুরে করেছে ইংরেজরা, হরিহরপুরে ইন্ডাস্ট্রি করেছে ইংরেজরা। আচ্ছা, এবার বলেন চন্দননগরে, বাংলার চন্দননগরে ইন্ডাস্ট্রি কারা করেছে? ফ্রান্স। এই তো হয়ে গেছে, এই তিনটা মনে রাখলেই চল, এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট। আর ইংরেজি যদি ভারতবর্ষের কথা বলেন, ভারতবর্ষের সুরাট, এটা একটু ইম্পর্টেন্ট। ভারতবর্ষের হিসেবে সুরাট, আর পর্তুগিজরা করেছে কোচিনে। কোচিন দরকার নাই, সুরাটটাই আসে। ইংরেজের ভারতবর্ষের ক্ষেত্রে সুরাট। এই কটা বললে আমাদের হয়ে যায়।
চন্দননগরে ফ্রান্স, হ্যাঁ চন্দননগরে ফ্রান্স, ঠিক আছে। ওকে, তাহলে এই পেজটা আমরা বুঝলাম। উম এখানে কিছু বিষয় আছে যেগুলো লাল দাগ আছে, সেগুলো আপনারা একটু পড়ে নিয়েন। সহজ জিনিস। পর্তুগিজের আমরা কি নামে ডাকতাম? ফিরিঙ্গি নামে, সেটা আমরা জানি। পিপলি টিপলি এগুলো লাগে না আমাদের, পিপলি টিপলি লাগে না। বাংলাদেশে চট্টগ্রামে, এটা একটু ইম্পর্টেন্ট, চট্টগ্রামের সপ্তগ্রামে, সপ্তগ্রাম হচ্ছে সোনারগাঁও, সোনারগাঁওতে তারা বাণিজ্য কুঠি স্থাপন করেছে, এটা একটু মনে রাখেন। আরাকান জলদস্যু যারা ছিল, সেই জলদস্যুদের আমরা মগ বলতাম, আর পর্তুগিজ জলদস্যুদের আমরা কি বলতাম? হারমাত। তাহলে আমাদের আরাকান থেকে এসে চট্টগ্রামের কাছাকাছি দুই ধরনের জলদস্যু আমাদের খুব ডিস্টার্ব করতে, একটা হচ্ছে মগ জলদস্যু আর পর্তুগিজ হারমাত জলদস্যু। এই দুইটা কথা মনে রাখেন, হারমাত কারা? পর্তুগিজরা, এটা মনে রাখবেন। দেখেন, প্রথমে কিন্তু এলিজাবেথের অনুমতি নিয়ে সম্রাট আকবরের কাছে আসছে, কিন্তু তখন অনুমতি পায় নাই, সুতরাং এটা আমরা বেশি পড়বো না। আমরা পড়বো সম্রাট জাহাঙ্গীর থেকে। জাহাঙ্গীরের কাছে অনুমতি নিয়ে আসছিল ক্যাপ্টেন হকিন্স, ছিল হচ্ছে পিয়ন। তা ক্যাপ্টেন হকিন্স যদি পিয়ন থাকে, জাহাঙ্গীরের কাছে কার পত্র নিয়ে আসছিল বলেন তো? সম্রাট জাহাঙ্গীরের কাছে, সম্রাট জাহাঙ্গীরের কাছে কার অনুমতি নিয়ে আসছিল? হ্যাঁ, রাজা জেমসের অনুমতি নিয়ে আসছিল। এখান থেকে আমাদের পড়া শুরু, কারণ আকবরের আমলে যে অনুমতি নিয়ে আসছে সেই অনুমতি কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে, ওইটা কাজে দেয় নাই। তাহলে আমাদের এই জায়গাটা একটু প্রথম থেকে পড়তে হবে। সম্রাট জাহাঙ্গীরের প্রথম অনুমতি দিয়েছিল। এরপর আমরা দেখি জাহাঙ্গীরের যে পুত্র ছিল শাহজাহান, সে অনুমতি দিয়েছে, সে অনুমতি দিচ্ছে বাংলায়। তো দুইজন দুই জায়গায়, একজন দিছে ভারতবর্ষের অনুমতি, জাহাঙ্গীর দিছে ভারতবর্ষের শুরুতে অনুমতি, ভারতবর্ষের সুরাটে, আর পরবর্তীতে শাহজাহানের আমলে সেটা বাংলায় তারা বিস্তৃত করছে। তাহলে প্রথমে তারা ভারতবর্ষের সুরাটে, আমি এটাকে আলাদাভাবে সাজিয়ে দেই। যদি টোটাল ভারতবর্ষের কথা আমরা বলি, তখন টোটাল ভারতবর্ষে তাদেরকে ভারতবর্ষের সুরাটে অনুমতি দিয়েছে। এই সুরাটে, সুরাটটা হচ্ছে এই অঞ্চলটা ধরেন, এই সুরাটে জাহাঙ্গীরের আমলে তারা সুরাটে টোটাল ভারতবর্ষ অনুমতি পাইছে। আর জাহাঙ্গীরের পুত্র যখন ক্ষমতায় এসেছে, শাহজাহান ক্ষমতায় এসেছে, কারণ ভারতবর্ষ তো দেওয়া হয়েই গেছে জাহাঙ্গীরের আমলে, তখন তার আমলে কোথায় চলে এসেছে? তার আমলে হরিহরপুরে, মানে বাংলায় চলে এসেছে, বাংলায়। তাহলে আমরা দেখতে পেলাম, ইতিমধ্যে আমরা পড়েছি বাংলায় পর্তুগিজরা হুগলিতে ইন্ডাস্ট্রি দিছে, আর ইংরেজরা হরিহরপুরে ইন্ডাস্ট্রি দিছে। আর আমরা একটা পড়েছি, সেটা হচ্ছে ফরাসিরা চন্দননগরে ইন্ডাস্ট্রি দিয়েছে। এবার আমরা দেখতে পাই যে হরিহরপুরে ইন্ডাস্ট্রি দিয়েছে, বলেন কার পারমিশন নিয়ে? হরিহরপুরে যখন ইংরেজরা ইন্ডাস্ট্রি সেট আপ করেছে, তখন দিল্লির সম্রাট কে ছিলেন? ব্যবসার জন্য অনুমতি দিছে ভাই, তারা ব্যবসা করবে, তারা কিন্তু টাকা দিত, বিনিময়ে খাজনা দিত, ট্যাক্স দিত, এই জন্য অনুমতি দিছে। হ্যাঁ, শাহজাহানের আমলে। তাহলে বাপ দিছে ভারতে, আর সে দিছে কোথায়? বাংলায়। আমরা যদি এটাকে আরো সহজে বলি, বাপ দিছে ভারতে, বাপ দিছে ভারতবর্ষে অনুমতি, আর বাপ দিছে ভারতবর্ষে অনুমতি, আর ছেলে দিছে বা বেটাই দিছে হচ্ছে বাংলায়, বেটাই দিছে বাংলায় অনুমতি। তাহলে আমরা পজিটিভ, এদের কিন্তু কাজটা নেগেটিভ না, কারণ তারা তো ট্যাক্স নিত বিনিময়ে। কিন্তু আমরা যদি ধরে নেই যেহেতু ইংরেজদের পরে নেগেটিভ কাজ করেছে, তাহলে আমরা বলতে পারি আমাদের দুইজন আকাম করেছে, একজন জাহাঙ্গীর আর একজন কি? শাহজাহান। জাহাঙ্গীর সকল ভারতবর্ষের মানুষের জন্য আকাম করেছে, আর শাহজাহান বাংলার মানুষের জন্য আকাম করেছে। এটা পড়ার সুবিধার্থে বলা যায়, কিন্তু তারা আকাম করেছে এটা ঠিক বলা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এই দুটা কথা আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে জাহাঙ্গীর পুরো ভারতবর্ষে, সম্রাট শাহজাহান দিছে কোথায়? বাংলায়। এই দুটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এটা মাঝে মাঝে আসে যে সম্রাট আওরঙ্গজেব কোন কোন অঞ্চলগুলা ইংরেজদের কাছে বিক্রি হয়েছে। কলকাতা আগে জঙ্গল ছিল, সে কলকাতা ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছে, পরে কলকাতাকে তারা শহর বানাইছে। সুলতানটিও জঙ্গল ছিল, গোবিন্দপুরও জঙ্গল দিছে। এই তিনটা জঙ্গল তারা কিনে নিছে ইংরেজরা। কার কাছ থেকে কিনে নিছে? এই জাহাঙ্গীরের ছেলে আওরঙ্গজেবের কাছ থেকে কিনে নিছে। আপনারা জানেন যে জাহাঙ্গীরের ছেলে, দুঃখিত, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, এই শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, তাহলে তিনজনের সর্বনাশ করছে, তিনজনের সর্বনাশ করছে। আপনারা দেখেন ইতিমধ্যে প্রথম যে নামটা পেয়েছেন সেটা হচ্ছে জাহাঙ্গীর, তারপর আমরা পেয়েছি জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে হচ্ছে আওরঙ্গজেব। তা একদম বংশ পরম্পরায় তারা আমাদের সর্বনাশ গুলা করেছে। জাহাঙ্গীর প্রথমে দিয়েছে ভারতে, মানে সুরাটে অনুমতি, শাহজাহান দিছে হরিহরপুরে অনুমতি, এরা দুইজনে দিছে ইন্ডাস্ট্রি করার অনুমতি। আর আওরঙ্গজেব এসে একবারে কয়েকটা গ্রামই বিচ্ছে দিছে। এর মধ্যে কলকাতা আগে কিন্তু গ্রাম ছিল, এই কলকাতা শহরের গোড়াপত্তন কে করেছেন? কলকাতাকে গ্রাম থেকে সিটি বানাইছে কে? ইংরেজরা। সে আরঙ্গ এসে একদম বিক্রি করে দিছে।
আর অঙ্গ এসে কি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। কলকাতা, সুতান্টি, গোবিন্দপুর, এই 3টা গ্রামের নাম আপনারা মনে রাখবেন। আর বাকি এখানে যা আছে তার মধ্যে একটু ফরুকশিয়ার একটা আসে। ফরুকশিয়ার অসুস্থ হয়ে গেছিল 1717 সালের দিকে। ফরুকশিয়ার অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে এক ইংরেজ চিকিৎসক সেবা করেছে। সেবা করার পর সেই মুমূর্ষু ফরুকশিয়ার বেঁচে উঠলো। তো বেঁচে ওঠার ফলে তখন তিনি ওই ইংরেজ চিকিৎসককে বলেন, আপনি তো আমার অনেক সেবা করেছেন, আপনার কারণে আমি আবার পুনরায় জীবন ফিরে পেয়েছি, আপনি আমার কাছে কি চান? তখন এই ইংরেজ চিকিৎসক বলল, আমি চাই শুধুমাত্র যাতে ইংরেজরা এখানে শান্তিতে কি করতে পারে, বিনা শুল্কে ব্যবসা করতে পারে। অর্থাৎ এই সম্রাটদের আমলে কিন্তু ট্যাক্স দিত। জাহাঙ্গীরের আমলে ব্যবসার জন্য ট্যাক্স দিত, শাহজাহানের আমলে ট্যাক্স দিত, আওরঙ্গজেবের আমলে আওরঙ্গজেব তো গ্রামে বিক্রি করে দিয়েছে, তারপরে ট্যাক্স দিত। কিন্তু এই ফরুখিয়ারের আমলে এই ইংরেজ, যে ইংরেজ তাকে চিকিৎসা করেছে, তার শর্তের কারণে ফরুখিয়ারের আমলে বিনা শুল্কে একদম বাণিজ্যের অনুমতি, বিনা শুল্কে, অর্থাৎ কোনো ধরনের ট্যাক্স ছাড়া, কর ছাড়া একদম সে জারি করে দিছে যে ইংরেজরা আমার এখানে চিকিৎসা করবে, যেহেতু ইংরেজরা তার জীবন বাঁচিয়েছে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে প্রত্যেকটা ঘটনায় আমাদের পড়তে হবে। তাহলে সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে কি দিয়েছেন? ফররুখিয়ার। ইংরেজরা এটা, আচ্ছা, এরপর আমরা চলে যাই ইংরেজ শাসন। ইংরেজ শাসকদের যদি কথা বলি আমরা, তাহলে তিন ধরনের আমরা কিন্তু পদবি পাবো। ঠিক আছে, সর্বপ্রথম ইংরেজরা যখন শাসন শুরু করে তখন তারা অল্প জায়গায় শাসন ছিল, তখন তাদের পদবি ছিল গভর্নর। খেয়াল করে দেখেন, আমরা ইতিমধ্যে পড়েছি গভর্নর আর গভর্নর জেনারেল, এই দুইটা কথার পার্থক্য আমরা বুঝে নেই। এই হচ্ছে আমাদের ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশের আপনি যদি, বাংলাদেশ আর এই হচ্ছে পাকিস্তান, দুইটা মিলে একটা দেশ যদি হয় তখন হয়ে যায় কেন্দ্রীয়। যখন কেন্দ্রীয় হয়, কেন্দ্রীয় প্রধান, তখন সেটাকে বলা হয় গভর্নর জেনারেল। অর্থাৎ যত বড় জায়গা, জেনারেল কিন্তু তত বড়, গভর্নর জেনারেল। আর যদি আপনি ছোট্ট জায়গার প্রধান হন তাহলে আপনি হবেন গভর্নর। তাহলে ইংরেজরা প্রথমে ছিল গভর্নর, কারণ প্রথমে ছোট জায়গা দখল করছে, এরপর বিশাল ভারতবর্ষ দখল করছে। তাহলে প্রথম পদবি তাদের ছিল গভর্নর। দ্বিতীয় পদবি, যেহেতু পুরো ভারতবর্ষই দখল করে ফেলেছে, তখন তাদের পদবি বড় হয়েছে, তখন তাদের পদবি হয়েছে কি, গভর্নর জেনারেল। এরপর যখন 1858 সালে, 1858 সালে যখন রানীর শাসন জারি হয়েছে, প্রথম তো কোম্পানির শাসন ছিল, শাসনটা দুই ভাগে ভাগ করতে হবে কিন্তু, ঠিক আছে? প্রথম কোম্পানি নিজেই ক্ষমতা দখল করে শাসন করতো, পরে সিপাহী বিদ্রোহ হওয়ার কারণে কোম্পানির হাতে আর শাসন দেয় নাই, তখন ব্রিটেনের রানী কিন্তু এই শাসন নিয়ে গিয়েছে। প্রথমে কিন্তু কোম্পানি শাসন ছিল, কোম্পানি নিজেরাই শাসন করতো, পরে সিপাহী বিদ্রোহের পর রানীর শাসন নিয়ে গিয়েছে। তাহলে ভারতবর্ষে দুই ধরনের শাসন চলেছে, কোম্পানি শাসন আছে, রানীর শাসন। কোম্পানি শাসনে যখন ছোট জায়গা ছিল, ছোট জায়গা দখল করেছে, তখন ইংরেজদের পদবি ছিল গভর্নর। কোম্পানি শাসনের সময় যখন বড় জায়গা দখল করেছে, তখন এটার নাম হয়েছে গভর্নর জেনারেল। কিন্তু যখন রানীর শাসন চালু হয়ে গেছে, তখন এই পদগুলোর নাম হয়ে গেছে ভাইসরয়। ভাইসরয় মানে হচ্ছে নারী, রানীর প্রতিনিধি। তবে এই পোস্টটাকে ভাইসরয় বলা হয় ও গভর্নর জেনারেল, দুইটাও বলা যায়, তবে মূলত ভাইসরয়। এই পদবি তখন দুইটাই ছিল, গভর্নর জেনারেল ও ভাইসরয় যুক্ত হয়েছে। অর্থাৎ রানীর আমলে যারা শাসন করতো তাদেরকে ভাইসরয় তাদের প্রধান উপাধি। তাহলে আমরা দেখলাম যে 3টা পদবি তাদের পাবো। কেন 3টা পদবি? আমাদের প্রশ্ন করা হয় প্রথম গভর্নরকে, প্রশ্ন করা হয় শেষ গভর্নরকে, আবার প্রশ্ন করা হয় প্রথম গভর্নর জেনারেলকে, শেষ গভর্নর জেনারেলকে, আবার প্রশ্ন করা হয় প্রথম ভাইসরয়কে, শেষ ভাইসরয়কে। এইভাবে আমাদের এই 3টা পদবীর জন্য 6টা আইটেম আমাদের শিখতে হয়। আশা করি কথাটা বোঝা গেছে, ক্লিয়ার হইলো কথা? এরা সবাই লর্ড ভাইয়া। যেমন গভর্নর যিনি, তিনি হচ্ছেন লাট সাহেব বা লর্ড। আর যিনি গভর্নর জেনারেল, বলেন তো দেখি, বড় লাট কে, গভর্নর নাকি গভর্নর জেনারেল? আইডিয়া করে বলেন, বড় লাট কে, গভর্নর নাকি গভর্নর জেনারেল? এই তো বুঝে গেছেন, বড় লাট হচ্ছে গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল না, শুধু জেনারেল না, গভর্নর জেনারেল হচ্ছে বড় লাট, হ্যাঁ। জি জি বলবেন। আচ্ছা, জেনারেল দ্বারা মনে হয় গভর্নর জেনারেলই বুঝাইছেন, বুঝছি। হ্যাঁ, কয়েল লাগবে। গুড। তাহলে এই 3টা পদবি কিন্তু আমাদের একসাথে পড়তে হবে। তাহলে একসাথে পড়লে আমরা এদেরটা দেখবো, এক একজনের কিন্তু এক এক পোস্ট, ঠিক আছে? পোস্টের পার্থক্য হবে। আমরা কয়েকজনের নাম দেখি, কয়েকজনের নাম দেখলে আমরা কয়েকজন গভর্নর, কয়েকজন গভর্নর জেনারেল, এর প্রথম কোনটা শেষ কোনটা আমরা এর একটা ক্লিয়ার আইডিয়া এখন পেয়ে যাব।
কোয়েল কোয়েল। তাহলে আমরা কয় ধরনের পদবি পেলাম? আমরা 3 ধরনের পদবি পেলাম। তাহলে আমরা যিনি গভর্নর প্রথম আর যিনি গভর্নর শেষ, আমরা তার নামটা পরে রাখবো। প্রথম গভর্নর তো লর্ড ক্লাইভ, এটা আপনারা সবাই জানেন, লাট সাহেব। কিন্তু পরবর্তীতে হয়েছে কিন্তু বড় লাট। গভর্নর জেনারেল হওয়ার পর হয়ে গেছে কি বড় লাট। আর শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিং। শেষ গভর্নর ওয়ারেন হেস্টিং। এরপর কিন্তু গভর্নর পদবিটা যখন তারা আর ভারতের অনেক জায়গায় দখল করলো, আমি আগেও বলছি, যখন ছোট জায়গায় তারা দখল করেছে তখন গভর্নর, যখন তারা বিশাল বড় ভূমি দখল করেছে তখন তারা গভর্নর জেনারেল পদবিটাকে আরো কি করেছে, বড় করেছে। তখন এটাকে আরো বড় করেছে। তাহলে জেনারেলি বোঝা যাচ্ছে, যেহেতু এবারে শেষ গভর্নর ছিল, যখন পদবি বড় হয়েছে গভর্নর জেনারেল, সুতরাং হেস্টিং এ কি হবেন, হেস্টিং হবে প্রথম গভর্নর জেনারেল, সেটা বোঝা যাচ্ছে, ঠিক না? হেস্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল। আর আমরা যদি শেষ গভর্নর জেনারেলের কথা হিসাব করি, তাহলে শেষ গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড ব্যান্টিং। পুরো নাম হচ্ছে উইলিয়াম ব্যান্টিং, সংক্ষেপে আমি লিখে দিলাম লর্ড ব্যান্টিং। এরপর যখন রানী শাসন হইল 1858 সালে, সিপাহী জনতার বিপ্লব হইল, সিপাহী বিদ্রোহ হইল 1857 সাল। এরপর রানী শাসন জারি হইল। আগে শাসন করতো কে? আগে শাসন করতো কোম্পানি, অর্থাৎ ব্যবসায়ীরা। পরে কোম্পানিরা যখন বিদ্রোহ বাধায় দিল, রানী সিপাহীদের সাথে বিদ্রোহ, তখন হলো রানী শাসন 1858 সালে। এরপর রানী শাসনের পর পদবীটার নাম হয়ে গেল কি ভাইসরয়। এবার ভাইসরয়ও বলা যায় এটাকে, আবার এটাকে গভর্নর জেনারেল ও ভাইসরয় এইটাও বলা যায়। এখন তাহলে প্রথম ভাইসরয় কি হবে? বুঝাই যাচ্ছে প্রথম ভাইসরয় হবে লর্ড ব্যান্টিং। এরপর শেষ ভাইসরয় কি হবে? শেষ ভাইসরয় হচ্ছে মাউন্টব্যাটেন। এটা হচ্ছে কত সালের ঘটনা? 1947 সালের ঘটনা। এটা মোটামুটি আপনাদের সবারই জানা থাকার কথা। ঠিক আছে, তাহলে মাউন্টব্যাটেন, পুরো নামটা আমি না লিখলাম। এরপর কিন্তু ভারত 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেল। ভারত স্বাধীন হওয়ার পর ভারতের তো একজন প্রথম স্বাধীন ভারতে, এতদিন তো পরাধীন ভারত ছিল। এবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, এটাও পরীক্ষায় আসে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল আমি গজে লিখলাম, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, যিনি প্রথম, এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে, এই দুটো কি আপনাদের জানা আছে? যদি জেনে থাকেন তাহলে আমি আর অ্যান্সার দিব না, আর যদি না জেনে থাকেন তাহলে আমি অ্যান্সার দিব। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে জানা নেই? আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, দেখেন, দেশ স্বাধীন হয়ে গেছে গা, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু ভারত তো পুরোপুরি প্রস্তুত ছিল না, রাজ্য চালনা তো ভালো বুঝে না। তাই ভারত কিন্তু মাউন্ট ব্যাটেনকে রেখে দিয়েছিল। ভারত কিন্তু মাউন্ট ব্যাটেনকে রেখে দিয়েছিল। মাউন্ট ব্যাটেন যতটুকু জানি 50 সাল পর্যন্ত ভারতের গভর্নর ছিল, গভর্নর জেনারেল ছিলেন। দেখেন, দুইটা রাষ্ট্র হয়ে গেল, এটা পাকিস্তান আর এটা হচ্ছে ভারত। পাকিস্তানের গভর্নর জেনারেল হইলে কিন্তু জিন্না, এই জন্য পাকিস্তানের এত অধঃপতন হইলো। আর ভারত চালাকি করে মাউন্ট ব্যাটেনকে গভর্নর কিন্তু রেখে দিল, রেখে দিল, বা আরো আদার্স কাজ আছে সব মিলাই জিলা মাউন্ট ব্যাটেনে কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল থেকে গেলেন। ঠিক আছে, উনি থেকে গেলেন, মাউন্ট ব্যাটেন নিজেই থেকে গেলেন। উনি 48 সাল পর্যন্ত ছিল, 50 না 48 পর্যন্ত ছিল। এরপর টোটাল 50 সালে তো তাদের ইয়েই চলে আসলো, কি যেন সংবিধান তৈরি হয়ে গেল। 50 সালে ছিল হচ্ছে ওদের রাজা গোপালচারী। এইটা কিন্তু আসে যে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, রাজা গোপালচারী। আমি পুরো নামটা লিখতে পারছি না, এখানে সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি, রাজা গোপালচারী, চক্রবর্তী রাজা গোপালচারী, চক্রবর্তী রাজা গোপালচারী। উনি 50 সাল পর্যন্ত ছিলেন। তাহলে এইবারটা ছিল 47 48 2 বছর, আর গোপালচারী ছিল 49 50। এরপর ভারতের কি চলে আসলো, 50 সালে সংবিধান হয়ে গেল, ভারতে এবার প্রেসিডেন্ট চলে আসলো, আর গভর্নর জেনারেল পদটা রইলো না। এবার পুরো বিষয়টা কি মোটামুটি ক্লিয়ার হওয়া গেল, নাকি প্যাচ প্যাচ আছে বলেন? বিশেষ করে এখানে স্বাধীন ভারতের প্রথম মাউন্টব্যাটেন আর শেষ গভর্নর গোপালচারী, এই দুজনের নাম কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা প্রশ্ন পাইলাম মোট কয়টা? 8টা। তাই এই পাঁচটা খুব ক্রুশাল একটা পেজ, এটাকে খুব বেশি মনে রাখতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পেজ এটা। তাহলে আমি এখানে একটু জানতে চাই, বলেন তো দেখি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন। আর স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে?
জিন্নাহ। গুড। তাহলে দুইজন স্বাধীন রাষ্ট্র, দুইজন গভর্নর জেনারেল হইলেন। পাকিস্তানেরটা হইলো জিন্নাহ, আর পাকিস্তানের অবস্থা এত খারাপ, আর ওদেরটা হইলো মাউন্ট ব্যাটেন করে রেখে দিল। তারপর মাউন্ট ব্যাটেনের কাছ থেকে কিছু কাজ বাজ করে নিল, শিখে নিল। এরপর রাজা গোপালচারী হইলো শেষ গভর্নর জেনারেল। 1950 সালে গভর্নর জেনারেল তাদের নেয় দুইজনেই ছিল, একজন হচ্ছে মাউন্ট ব্যাটেন, একজন গোপালচারী। এরপর গভর্নর জেনারেল তাদের শেষ। এরপরে শুরু হয়ে গেল প্রেসিডেন্টের আমল, কারণ 50 সালে নতুন সংবিধান হইলো, গভর্নর জেনারেল প্রথা বাতিল করা হইলো, তখন প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারে তারা ফিরে গেল। আচ্ছা, গোপালচারীর নামটাও কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। মাউন্ট ব্যাটেন আর গোপালচারী মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কার আমলে কি নীতি হয়েছে, এগুলো খুব বেশি আসে না। লর্ড উইলিয়াম বেন্টিং আমলে সতীদাহ প্রথা, এটা বললেই চলবে, আর বাকিগুলো আহামরি পড়ার দরকার নাই। অধীনতামূলক মিত্রতার নীতি, এটা হচ্ছে ওয়েলেসলি আমলে। মানে ওয়েলেসলি যারা স্বাধীনতা আন্দোলন করে তাদেরকে বলছিল, যদি আমি তোমাকে শত্রু ভাববো না, তোমাকে আর আমি অ্যাটাক করবো না, যদি তুমি আমার সাবঅর্ডিনেট হও, যদি তুমি আমার অধীনতা স্বীকার করো, যে তুমি ইংরেজদের অধীন, তারপর তুমি রাজা থাকবা, সমস্যা নাই। তুমি তোমার অঞ্চলে রাজা থাকবা, তুমি তোমার অঞ্চলে তুমি শাসন করতে পারবা, তোমার সম্মান বজায় থাকবে, কিন্তু তোমাকে অবশ্যই ইংরেজদের অধীনতা স্বীকার করতে হবে। যদি তুমি ইংরেজদের অধীনতা স্বীকার করো, তাহলে তোমার সাথে ইংরেজদের বন্ধুত্ব হবে। আর যদি অধীনতা স্বীকার না করো, তাহলে ইংরেজরা তোমাকে কি করবে, ধ্বংস করে দিবে। আচ্ছা, আমরা জানি ব্রিটিশরা অনেক আকাম করেছে। এর মধ্যে একটা ভালো কাজ করেছে কি, রেল যোগাযোগ স্থাপন করে দিয়েছে এই অঞ্চলে ব্রিটিশরা। না হয় হয়তো বা এই অঞ্চলে রেল যোগাযোগ হইতো না। তো মোটামুটি ভারতবর্ষকে সবটুকুই রেল যোগাযোগের আন্ডারে তারা এনেছে। তাই যদি আসে, উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ কে চালু করেছেন, ডাইলহৌসি। ডাইলহৌসির সাথে আবার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হচ্ছে বেন্টিং এর সাথে, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজা রামমোহনের। আর ডালহৌসির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হচ্ছে বিদ্যাসাগরের। এবার তাহলে আপনারা বুঝেই গেছেন, তাহলে ব্যান্টিং কি করেছে, সতীদাহ বাতিল করেছে। আর বিদ্যাসাগরের সাথে যেহেতু সম্পর্ক, সুতরাং বিধবা বিবাহ বিবাহ চালু হয়েছে, এই যে বিধবা বিবাহ চালু হয়েছে। লর্ড ক্যানিং, ক্যানিং এর টাকা পয়সা সংক্রান্ত স্বভাব ছিল। আমি এখানে পড়তাম, ক্যানিং বেশি মুদ্রা দোষী। ঠিক আছে, মুদ্রা সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত যা ছিল সব হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর আমলে এটা বেশি হইতো। এই যে কাগজে মুদ্রার প্রচলন করলো, এর আগে তো ছিল, আপনারা জানেন, যে কাগজের মুদ্রা ছিল না। তখন তাম্র মুদ্রা, রূপ মুদ্রা, স্বর্ণ মুদ্রা এইসব বংশং ছিল। পরবর্তীতে কাগজ, উপমহাদেশে এখন যে আমরা কাগজে মুদ্রা, টাকা, 500 টাকার নোট, 100 টাকার নোট, 1000 টাকার নোট, এই নোট চালু করছে কিন্তু সর্বপ্রথম ক্যানিং, কাগজে মুদ্রা চালু করছে সে। ঠিক আছে। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন 1856 থেকে 1862 পর্যন্ত। তাহলে বুঝতেই তো পারছেন 1857 এই সময় ছিল। সুতরাং সিপাহী বিদ্রোহ হয়েছে কার আমলে, সেটাও কার আমলে, লর্ড ক্যানিং এর আমলে। ঠিক আছে, সিপাহী বিপ্লব। আর প্রথম বাজেট, যখন এই টাকা চলে আসলো, তখন বাজেটের প্রসঙ্গ চলে আসলো, বাজেটও সে করলো, প্রথম পুলিশও কিন্তু সে করলো। তাই এই যে আমরা যে আইসিএস বলি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস, আগে ছিল আইসিএস, এরপর পাকিস্তান আমলে ছিল আইপিএস, বর্তমানে হয়েছে বিসিএস। এই সবগুলা করছে গিয়ে লর্ড ক্যানিং। ঠিক আছে, তাই ক্যানিংটা একটু আরো ভালো করে করতে হবে। মেও আদমশুমারি করছে, এটা একটু করে নিয়ে এক নজর, লাল দাগ দেওয়া গুলো পড়বেন আর কি। আর লিটন খুব বাজে ছিল, ইনি সাহিত্যিক ছিল কিন্তু ব্যাড ম্যান ছিল, ভেরি ব্যাড ম্যান। লিটনের নাম মনে রাখবেন, ভেরি ব্যাড ম্যান ছিলেন। ঠিক আছে, লিটন ভেরি ব্যাড ম্যান ছিলেন। আর ভেরি গুড ম্যান ছিলেন হচ্ছে রিপন, এই দুইটা কথা মনে রাখবেন। একজন হচ্ছে গুড রিপন, আর হচ্ছে ব্যাড লিটন। কেন মনে রাখবেন, দেখেন আমাদের দেশে যত আকাম আছে, এই আকাম গুলা লিটন করছে। আর যত ভালো কাজ আছে, রিপনে অনেকগুলা ভালো কাজ করছে। আমরা দেখি লিটনে কি আকাম করছে। এর মধ্যে একটা হচ্ছে সংবাদপত্র আইন। যত দেশীয় সংবাদপত্র আছে, সমস্ত দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা সে হরণ করে দিছে। তাহলে এটা আর তার বেশি বড় নাই। রিপনের গুড গুড অ্যাক্টিভিটিস গুলো আমরা করতে পারি। রিপন দেখেন স্থানীয় সরকার ব্যবস্থা চালু করছে। তারপর হচ্ছে এই যে আকাম্য আইন আইন করছিল লিটনে, সেটা আইসা সে কি করছে, বাতিল করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হান্টার কমিশন। এই যে শিক্ষা কমিশন, শিক্ষা প্রসারে কিন্তু এই রিপনের একটা বিশাল কি আছে, অবদান আছে। সেই শিক্ষা প্রসারে প্রথম প্রথম শিক্ষা কমিশন, হান্টার কমিশন, সে প্রতিষ্ঠা করছে লর্ড রিপন। এরপর ইলবার্ট বিল করছে। ইলবার্ট বিলের গুরুত্ব এত বেশি যে আগে ইচ্ছা মতো আমাদের বিচার কি করতে পারতো, ব্রিটিশরা করতে পারতো। অর্থাৎ ইউরোপীয়রা আমাদের বিচার করতো। চিরকালে ইউরোপীয়রা ছিল বিচারক, চিরকালে আমরা ভারতবর্ষের লোক ছিলাম হচ্ছে কি আসামি। কিন্তু রিপন এসে এমন একটা আইন করলেন যে ইউরোপীয়দের তিনি বিচারের আওতায় নিয়ে আসলেন। অর্থাৎ যে সমস্ত বিজনেসম্যানরা অত্যাচার করবে, তাদেরকে বিচার করা যাবে। যে সমস্ত প্রশাসকগণ অত্যাচার করবে, তাদেরকে বিচার করা যাবে।
এই যে ইউরোপীয়দের বিচারের অধিকার, এটা সর্বপ্রথম লর্ড রিপন প্রতিষ্ঠা করেছেন। এর আগে কোনো লর্ডেই এই কামগুলা করে নাই। এটা হচ্ছে এলবার্ট বিল। এটা খুবই ইম্পর্টেন্ট, তাই লর্ড রিপনটা পড়বেন, লর্ড ক্যানিংটা পড়বেন, এইগুলো একটু বেশি বেশি পড়বেন। কার্জন হলের কারণে, একটা হল থাকার কারণে কার্জন সম্পর্কে আপনারা মোটামুটি সব জানেন। বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে, এটা আপনাদের জানা আছে। আর এখানে বঙ্গভঙ্গ কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। আর লর্ড হার্ডিঞ্জের আমলে হার্ডিঞ্জ ব্রিজ যার নামে, তার নাম আপনারা সবাই জানেন। কার্জন হলের কারণে কার্জনের নাম সবাই জানে, আর হার্ডিঞ্জ ব্রিজের কারণে হার্ডিঞ্জের নাম সবাই জানে। সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বাতিল করেছিল কিন্তু হার্ডিঞ্জ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করেছিল হার্ডিঞ্জ। একটা দেখেন হান্টার কমিশন, আর একটা কিন্তু নাথান কমিশন। এই দুইটা কথা কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে এই অঞ্চলে শিক্ষার জন্য হান্টার কমিশন, সবার আগে অনেক আগে হয়েছে হান্টার কমিশন। প্রথম শিক্ষা সংক্রান্ত প্রথম কমিশনের নামই কিন্তু হান্টার কমিশন ব্রিটিশ ভারতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিশন, সেই কমিশনের নাম হচ্ছে কি নাথান কমিশন। এই দুইটা কিন্তু দুইজনে করেছে। তাহলে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বলেন? উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। গুড। হান্টার কমিশন করেছে রিপন। হান্টার কমিশন কে করেছে? রিপনের হান্টার কমিশন। আর নাথান কমিশন করেছে হচ্ছে হার্ডিঞ্জে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হান্টার কমিশন ভার্সেস নাথান কমিশন। ট্রান্সপোর্টের রাওলাট আইন, এই হচ্ছে এর কারণেই জালিয়ানওয়ালাবাগ হচ্ছে হত্যাকাণ্ড ঘটেছে। তার সমস্ত খলনায়ক, এই খলনায়ক হচ্ছে ট্রান্সপোর্ট। খলনায়ক হচ্ছে ট্রান্সপোর্ট। এই রাওলাট আইন করছে। রাওলাট আইন মানে হচ্ছে দেখা মাত্রই গুলির নির্দেশ। এই দেখা মাত্রই গুলির নির্দেশ কেন করলো? এবং সেই গুলির জন্য কৈফিয়ত দিতে হবে না, মানুষ মেরে ফেললে সেই আইনের কোনো কৈফিয়ত নাই। এই যে রাওলাট আইনটা করলো, এই রাওলাট আইনের বিরুদ্ধেই আপনারা জানেন যে পাঞ্জাবে মানে হচ্ছে শিখরা যেখানে থাকে, এই শিখরা বিশাল বড় অনুষ্ঠান করলো। সেই অনুষ্ঠানের হচ্ছে শিখদের স্বর্ণ মন্দিরে তারা করলো, পাঞ্জাবের অমৃতসরে। সে অমৃতসরে একজন জেনারেল ছিল ডায়ার। এই জেনারেল ডায়ার গিয়া ফায়ার করে দিল, 3000-এরও বেশি লোক সে মাইরা ফেলছে কয়েক ঘন্টার মধ্যেই। এই রাওলাট আইনের কারণেই এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটলো। রাওলাট আইনের কারণে প্রতিবাদ হইলো, প্রতিবাদ সমাবেশে ওই হত্যাকাণ্ড ঘটাইলো জেনারেল ডায়ার। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করলো। এটা হচ্ছে সর্বশেষ ভাইসরয় তিনি। আবার প্রথম যিনি গভর্নর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি। এই যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি, সর্বশেষ ভাইসরয় তিনি মাউন্ট ব্যাটেন। এই কটা আমাদের পড়লে চলবে, আর কিছু লাগবে না। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে ব্রিটিশ লর্ডকে লর্ড হার্ডিঞ্জ। নাথান কমিশন তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিশন, নাথান কমিশন তার। নাথান কমিশন ভার্সেস হান্টার কমিশন। অনেকে এই দুইটাকে গুলায় ফেলে, তাই আমি দুইটা বারবার এমফাসাইজ করছি। এটা হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম কমিশন, হান্টার কমিশন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখি আমাদের কন্টেন্টটা কি। এর মধ্যে আমরা একটু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন, গুরুত্বপূর্ণ ঘটনার সময় লেফটেন্যান্ট জেনারেল গভর্নর তাদের শাসন আমলকাল। ঠিক আছে, কোন সময় কারা ছিল সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব। এখন দেখি সিপাহী বিদ্রোহ কার আমলে হয়েছিল, সেটা পড়বেন। জেমস হলিডের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। অর্থাৎ তখন কিন্তু ভারতের না। একটু আগে বলতে পারেন যে স্যার আমরা তো সিপাহী বিদ্রোহের সময় লর্ডের নাম পড়েছি, গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল তো সমগ্র ভারতবর্ষের ক্ষমতায়। আর যারা গভর্নর জেনারেল নন, তারা তো লেফটেন্যান্ট জেনারেল, ছোটখাটো গভর্নর। বাংলায় বাংলায় আলাদা গভর্নর ছিল। তারপর হচ্ছে আপনার ওই পশ্চিমে আলাদা গভর্নর ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নর ছিল। ইয়ার গুলো পড়তে হবে না, ইয়ার গুলো পড়তে হবে না। এটা কিন্তু শুধু বাংলার ইতিহাস। এতক্ষণ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে টোটাল ভারতবর্ষের ইতিহাস। এই যে গভর্নর জেনারেলটা মানে হচ্ছে সেটা ভারতবর্ষের ইতিহাস পড়ছি আমরা এতক্ষণ। আর এখন আমরা চলে আসবো শুধুমাত্র বাংলায়। যে এতক্ষণ যেটি পড়ছি এটা হচ্ছে বাংলায়, সমগ্র ভারতবর্ষে। এটা অনেকে প্যাচ লাগায় ফেলে, এরা সব ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষের ক্ষমতায় ছিল এরা। এরা হচ্ছে অনেক বড় বস, এক কথায় বড় লাট। এখন আমরা বলবো ছোট ছোট লাট। ছোট ছোট লাট যারা শুধুমাত্র একটা অঞ্চলের ক্ষমতায়, আঞ্চলিক ক্ষমতায় ছিলেন। এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই স্যার ফ্রেডারিকের সময়, যিনি আঞ্চলিক লাট ছিলেন, আঞ্চলিক boss ছিলেন, গভর্নর ছিলেন, ছোট ছিলেন। বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন কে ছিল? হ্যাঁ, হুলার। এদিক দিয়ে ছিল হুলার, অন্যদিকে ছিল কার্জন, আপনারা সেটা পড়ে ফেলেছেন। ঠিক আছে, বঙ্গভঙ্গের সময় আমাদের অঞ্চলে যিনি ছোট লাট ছিলেন তিনি হচ্ছেন কে? ফুলার, প্যামফিল্ড ফুলার। আর টোটাল
ভারতবর্ষে তখন ছিলেন হচ্ছে কার্জন। আমি বিষয়টা একটু দেখিয়ে দেই, না হয় যদি আপনারা আবার গুল্লায় ফেলেন। হ্যাঁ, ফুলার রোড তার নামেই হয়েছে, ব্যামফিল্ড ফুলারের নামে বা ফুলার রোড হয়েছে। আচ্ছা, আশা করি আপনারা পারবেন, এটা ঝামেলা হবে না। তাহলে দুইটা অঞ্চলের ক্ষমতা, একটা হচ্ছে বিশাল অঙ্কের ক্ষমতা, বিশাল অংশে যিনি ছিলেন তিনি হচ্ছেন লর্ড কার্জন। আর যিনি ক্ষুদ্র অংশের ক্ষমতায় ছিলেন, শুধু বাংলার ক্ষমতায় ছিলেন, তিনি হচ্ছেন ফুলার। তাহলে এই বেটা হচ্ছে ছোট পদ, গভর্নর। আর কার্জন হচ্ছে কি, গভর্নর জেনারেল, অনেক বড় পদ, উনি বস, উনি টোটাল ভারতবর্ষের বস। অ্যান্ড্রু ফ্রেজার স্বদেশী আন্দোলনের সময় অ্যান্ড্রু ফ্রেজার ছিলেন। আসলে ফুলার আর ফ্রেজার দুই অঞ্চলের ছিলেন, এটা একটু মনে রাখতে হবে। ফুলার আর ফ্রেজার দুই অঞ্চলের। যখন ভাগ করে দেওয়া হয়েছে, বঙ্গটাকে ভাগ করে দেওয়া হয়েছে, বঙ্গটাকে ভাগ করে একটা পূর্ববঙ্গ আসাম করা হয়েছে, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ করা হয়েছে। তখন এই পূর্ববঙ্গ আসাম প্রদেশে ফুলার, আর এই অঞ্চলে ছিল হচ্ছে ফ্রেজার, দুই অঞ্চলে দুইজন ছিল। আর এটা পড়েন, আর কিচ্ছু পড়া লাগবে না এখানে, আর কিচ্ছুই পড়া লাগবে না, ঠিক আছে? আমি যে কটা দাগ দিচ্ছি সে কটাই পড়েন। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সময়। অলরেডি আমরা 1757 থেকে 1947, তো ভাষা আন্দোলনের ঘটনাটা চলে এসেছি। এটা আমি একটু ক্লিয়ার করে বলি। দেশ ধরেন 1947 সাল ভাগ হয়ে গেছে। দেশ ভাগ হওয়ার পর যে ঘটনাটা ঘটিল, সেই ঘটনাটা হইলো আমাদের এই বাংলাদেশ সৃষ্টি হইল। এই হচ্ছে আমরা বাংলাদেশটাকে পাইলাম। এখানে একটু বোঝার আছে, বোঝার আছে অনেক কিছু। এই বাংলাদেশ পাইলাম, আর এই হচ্ছে কি পাকিস্তান। ঠিক আছে, অনেকটা দেখতে কুত্তার মতো। পাকিস্তান আর বাংলাদেশ, যখন আপনি দুটোকে একসাথে চিন্তা করেন, তখন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। এখানে দুই ধরনের সরকার বিদ্যমান। এক হচ্ছে কেন্দ্রীয় সরকার, দুটো একসাথে চিন্তা করলে কেন্দ্রীয় সরকার। আর শুধু এই অঞ্চলটা চিন্তা করলে প্রাদেশিক সরকার। আচ্ছা, এই দুইটা জিনিস বুঝেন কিনা, ইয়েস অর নো? যদি বুঝেন তাহলে আলোচনা নিষ্প্রয়োজন। কেন্দ্রীয় সরকার আর প্রাদেশিক সরকারের পার্থক্য জানা আছে? ইয়েস, ওকে। তাহলে আমার আর কথা বলা লাগবে না এখানে। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে প্রাদেশিক সরকার। এবার এখানে দুই চারটা গুরুত্বপূর্ণ পোস্ট থাকবে। একটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে যিনি কেন্দ্রীয় সরকারের বস থাকে দুইজন, কেন্দ্রীয় সরকারের দুইজন বস, আর প্রাদেশিক সরকারের দুইজন বস। তাহলে আমাদের চারটা বস করতে হবে। যিনি কেন্দ্রীয় সরকারের বস, সবচেয়ে পাওয়ারফুল বস, তার নাম হচ্ছে গভর্নর জেনারেল। যেটাই প্রথমে হয়েছিল 47 সালে, জিন্না। কেন্দ্রীয় সরকারের আরেকজন বস থাকবে, তিনি হচ্ছেন পিএম, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, আমি সংক্ষেপে গভর্নর জেনারেলকে বলবো জিজি। গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী তো পিএম, সবাই জানেন। তাহলে এবার প্রাদেশিক সরকারের যিনি বস থাকবেন, এই অঞ্চলের যিনি বস থাকবেন, শুধু আঞ্চলিক বস, এই আঞ্চলিক বসের পোস্টের নাম থাকে হচ্ছে গভর্নর। উনি কিন্তু শুধু জি, গভর্নর, আঞ্চলিক বস হচ্ছে গভর্নর। এবার আঞ্চলিক বসের মধ্যে আঞ্চলিক যিনি সেকেন্ড ইন কমান্ড থাকেন, মানে আঞ্চলিক সেকেন্ড বস, তার নাম থাকে হচ্ছে সিএম। সিএম মানে চিফ মিনিস্টার, সেটাকে বলা হয় মুখ্যমন্ত্রী। আপনার মমতাকে চিনেন, মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে সিএম। তাহলে এরকম আমাদের চারটা পোস্ট করতে হবে। তাহলে টোটাল পাকিস্তানের বস যিনি, তিনি হচ্ছেন গভর্নর জেনারেল। টোটাল পাকিস্তানের দ্বিতীয় বস যিনি, তিনি হচ্ছেন পিএম বা প্রধানমন্ত্রী। যেমন সমগ্র ভারতবর্ষের বস হচ্ছে কে? সমগ্র ভারতবর্ষের বস হচ্ছে পিএম। পিএম কেটা? নরেন্দ্র মোদী। আর শুধুমাত্র কলকাতার কলকাতার যিনি প্রধান, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী সিএম মমতা ব্যানার্জি, এরকম আর কি। তাহলে সমগ্র পাকিস্তানের প্রধান দুইজন, আর আঞ্চলিক প্রধান একজন গভর্নর, আর একজন হচ্ছে কি সিএম, মুখ্যমন্ত্রী। তাহলে এবার কি এই বিষয়টা, চারটা পোস্টের পার্থক্য বোঝা গেল? অধিকাংশই বোঝেন, যারা বলেন বললেন বা জানি না বললেন, তারা এবার ক্লিয়ার হলেন কিনা? কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে হবে, কারণ পরে হয়তো বা প্রশ্নের সুযোগও পাবেন না, স্লাইড বেশি থাকে তো, পড়া অনেক থাকে। গুড। এবার আমরা দেখবো নেতা কারা ছিল। ঠিক আছে, 47 সালে, 47 সালের নেতা কারা কারা ছিল আমরা সেটা দেখবো। আচ্ছা, এখানে সাজানো গোছানো নাই, তাই আমি গুছিয়ে দিচ্ছি। 47 সালে কারা নেতা ছিল? এই যে 1 নাম্বার নেতা, এখানে যেহেতু জায়গা নাই, তাই আমি এখানে নাম্বার দিয়ে অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। যিনি 47 সালে সমগ্র পাকিস্তানের প্রধান হইলেন, তিনি হচ্ছেন জিন্নাহ, অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে বড় নেতা তিনি। পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিল লিয়াকত। দ্বিতীয় সর্বোচ্চ নেতা লিয়াকত, উনি হচ্ছেন জিজি, আর উনি হচ্ছেন পিএম, প্রাইম মিনিস্টার।
আর এই অঞ্চলে আমাদের অঞ্চলের নেতা 3 নম্বর পাওয়ারফুল নেতা উনি হচ্ছেন জি বা গভর্নর। উনি হচ্ছেন জি বা গভর্নর। ওনার নাম ছিল হচ্ছে খাজা নাজিম। দুঃখিত, ওনার নাম ছিল হচ্ছে চার্লস বোন। এটা কিন্তু পরীক্ষায় আসে, চার্লস বোন। আর 4 নম্বর ছিল হচ্ছে সিএম, মানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিম। দেখেন, পাকিস্তান কিন্তু স্বাধীন হয়ে গেছে। পাকিস্তান স্বাধীন হইলেও পূর্ব বাংলার যে গভর্নর, গভর্নর কিন্তু ইংরেজ। এটা কিন্তু মনে রাখতে হবে। পাকিস্তান স্বাধীন হওয়ার পর 4টা পোস্টের 3টাই মুসলমান, কিন্তু একজন ইংরেজ রয়ে গেছে। এটাই পরীক্ষায় প্রচুর আসে, কিন্তু অনেকেই পারে না। ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলনের সময় বললে ভুল হবে, ভাষা আন্দোলনের তো আসলে 2টা স্টেজ। একটা স্টেজ হচ্ছে ভাষা আন্দোলন 47-48 সাল, আরেকটা স্টেজ হচ্ছে ভাষা আন্দোলন 52 সাল। তো ভাষা আন্দোলনের সময় আমাদের যে পূর্ববঙ্গের গভর্নর ছিলেন হচ্ছে এই চার্লস বোন, সংক্ষেপে চার্লস বোন বলা হয়। চার্লস বোন পুরা নাম, সংক্ষেপে চার্লস বোন বলা হয়। এই চার্লস বোন বা চার্লস বোন ভাষা আন্দোলনের সময় কি ছিলেন? ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে না, 52 সালে না, প্রথম পর্যায়ে তিনি এই অঞ্চলের গভর্নর ছিলেন। এটা মনে রাখতে হবে। তাই যদি বলা হয় স্বাধীন স্বাধীন পাকিস্তানে, স্বাধীন পাকিস্তানে পূর্ব পাকিস্তানের গভর্নর, প্রথম গভর্নর কে ছিলেন বললেন? পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর 4টা পোস্টের মধ্যে একটা ছিল খ্রিস্টান পোস্ট। বলেন পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর। চার্লস বোন, গুড। চার্লস বোন বা চার্লস বোন, গুড, হয়ে গেছে। না জিন্না, না জিন্না গভর্নর জেনারেল ভাইয়া। জিন্না গভর্নর জেনারেল ছিলেন, অনেক বড় পোস্ট। আর শুধু পূর্ব পাকিস্তানে ছিল এই চার্লস বোনের ক্ষমতা ছিল শুধু এই অঞ্চলে, পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। এটা কিন্তু আসে, এবং এটা অনেকেই ভুল করে, খাজা নাজিম বা ফিরোজ খান নুন এসব অ্যান্সার দিয়ে দেয়। তাহলে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে, কিন্তু এই প্রশ্নটা হবে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে। আর এই ফিরোজ খান নুনের ঘটনাটা আছে, এটা হচ্ছে ভাষা আন্দোলনের 2য় পর্যায়ে, মানে এটা 52 সালের ঘটনা। আর বাকিগুলা পড়ার দরকার নেই, এই নিচের গুলা পড়ারও দরকার নেই। আচ্ছা, তো ফিরোজ খান নুনের ঘটনাটা কি আমার দেখায় দেওয়া লাগবে? সেটা আমি দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয়। আমরা ভাষা আন্দোলনটাকে 2টা পার্টে ভাগ করি। একটা হচ্ছে 1947 সালের শুরুর দিকের ভাষা আন্দোলন, 1948 সালের শুরুর দিকের ভাষা আন্দোলন। তখন গভর্নর জেনারেল ছিল কে? জিন্না। এরপর 48 সালে জিন্না মারা গেল, জিন্না 48-এ মরিয়ে গেছে গা। এরপর হচ্ছে পিএম, 2 নম্বরে ভাষা আন্দোলনের শুরুর দিকে পিএম ছিলেন হচ্ছে লিয়াকত। পিএম ছিলেন লিয়াকত। এরপর হচ্ছে 3 নম্বর গভর্নর, শুধু জি ছিলেন। গভর্নর হচ্ছে কি পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা এটাকে পূর্ব বাংলা বলা হয়। পূর্ব পাকিস্তান গভর্নর ছিলেন হচ্ছে চার্লস বোন বা চার্লস বোন, চার্লস বোন। আর পূর্ব পাকিস্তানের সিএম বা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিম, খাজা নাজিম। হুম। এরপর হচ্ছে 52 সালে চূড়ান্ত পর্যায়ের সময় কিন্তু আবার এই লিডার গুলা চেঞ্জ হয়ে গেছে। 48 থেকে 52, 5 বছরের ব্যবধান। জিন্না গেছে গা মইরা। তাহলে জিন্নার জায়গায় যিনি জিজি হইলেন ওনার নাম হচ্ছে মালিক গোলাম মোহাম্মদ, মালিক গোলাম মোহাম্মদ। এই বেটা গভর্নর জেনারেল হইছে। লিয়াকত গেছে গা মইরা। লিয়াকতের জায়গায় তখন যিনি পিএম হইলেন, তখন পিএম এর নাম ছিল খাজা নাজিম। খাজা নাজিম প্রমোশন পাইছে। খাজা নাজিম সিএম থেকে পিএম হয়ে গেছে গা, প্রমোশন পাইছে। এরপর আমরা দেখতে পাই গভর্নর, গভর্নর হয়েছে ফিরোজ খান নুন। এই যে একটু আগে যেটা আপনারা ইয়াতে দেখলেন, ফিরোজ খান নুন। তার স্ত্রীর নামে বিকারুন্নেসা নুন, তার নামে বিকারুন্নেসা নুন কলেজ, বিকারুন্নেসা নুন কলেজ। এরপর হচ্ছে সিএম, চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার হচ্ছে নুরুল আমিন। তাই ভাষা আন্দোলনের সময় কিন্তু 2 ধরনের প্রশ্ন আসে, এটা একটু মাথায় রাখবেন। চিফ মিনিস্টার, নুরুল আমিন। এই যে খাজা নাজিম প্রথম দিকে ছিল সিএম, এই খাজা নাজিম প্রমোটেড হইয়া 52 সালে হয়েছে পিএম, বড় পদে চলে গেছে, অনেক বড় পদে চলে গেছে। হ্যাঁ, নামাজের ব্রেক দিব এখন। তাহলে যেহেতু আজান দিয়েছেন, নামাজের ব্রেক দিয়ে দেই। নামাজ বিরতি। আগের পেজটাই দেই, যারা দেখতে চান তারা দেখতে পারবেন। নামাজ। আর আবার 8টা 5-এ আমরা শুরু করবো, রিজিউম হবে, ক্লাসটা রিজিউম হবে 8টা 5।
আমরা আবার চলে এসেছি, আশা করি আপনাদের নামাজ এই সময়ের মধ্যে শেষ হয়েছে। তাহলে আবার বাকি অংশটুকু শুরু করি, হ্যাঁ? ঠিক আছে। তো একজন প্রশ্ন করেছেন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কোন ধরনের প্রশ্ন আসবে, আসলে অপশন দেখে আপনি অ্যান্সার দিবেন। আসলে ভাষা আন্দোলনের সময় পিএম কে ছিলেন, এখন ভাষা আন্দোলনের সময় পিএম কিন্তু দুইজন ছিলেন। দেখেন, যদি প্রথম পর্যায়ে বলি, প্রথম পর্যায়ে পিএম ছিল লিয়াকত। সাধারণত পিএমটা আসে না, সাধারণত আসে এটা আসে, এই সিএমটা আসে, এই সিএমটা আসে, আর এই পিএমটা আসে। খাজা নাজিম আর নুরুল আমিন এই দুইটা আসে। এখন ভাষা আন্দোলনের সময় মনে করেন দিল আপনাকে পিএম কে ছিলেন, পিএম এ খাজা নাজিমের নাম আছে, এই চারটার নাম আছে, তখন তো আপনি বুঝতেই পারবেন এটা ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 52 সালের কথা বলছে এবং খাজা নাজিম হবে অ্যান্সার। আবার দিল ভাষা আন্দোলনের সময় সিএম কে ছিলেন, তখন এই ধরেন এই চারটার নাম আছে, তখন তো আপনি বুঝতেই পারবেন এটা চূড়ান্ত পর্যায়ে, সুতরাং সিএম ছিলেন নুরুল আমিন, এবার অ্যান্সার দিলেন। আবার দিল ভাষা আন্দোলনের সময়, এখানে দিল ভাষা আন্দোলনের সময় সিএম কে ছিলেন, তখন তা অপশন দিল এই চারটা, তখন তো আপনি বুঝতেই পারবেন এখানে সিএম বলতে খাজা নাজিমকে বোঝাচ্ছে। এখানে এই চারটার মধ্যে তো নুরুল আমিন নাই, নুরুল আমিনের নামই নাই, সুতরাং অ্যান্সার হবে খাজা নাজিম। এভাবে প্রশ্নগুলো হবে, এভাবে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। তো দ্বৈত শাসন ব্যবস্থা, এটার কারণে এটা মোটামুটি আপনারা সবাই জানেন। লর্ড ক্লাইভ যখন ক্ষমতাটা নিল পলাশী যুদ্ধের পর, পলাশী যুদ্ধ 1757 সাল, এরপর লর্ড ক্লাইভ ক্ষমতা দখল করে নিল। ক্ষমতা লর্ড ক্লাইভ নেওয়ার পর দুই ধরনের সিস্টেম করলো, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে বিচার প্রশাসন ইত্যাদি। টাকা পয়সা যা আছে সব লর্ড ক্লাইভ নিয়ে যেত, আর কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা। যেমন আমাদের দেশে জমিদারদের ক্ষমতা দিত, জমিদাররা কি করতো, কৃষকদের কাছ থেকে ইচ্ছা মতো টাকা উঠাইতো, আর জমিদাররা এই টাকা উঠাইতে গিয়ে কৃষকদের প্রচন্ড পরিমাণ নির্যাতন করতো। তার নির্যাতনের ভাগিদার কিন্তু জমিদাররা হইতো, বেশি বেশি খাজনা উঠাইতো, জমিদাররা নির্যাতন করতো কৃষকদের, কিন্তু টাকা আবার চলে যেত কার পকেটে, লর্ড ক্লাইভের পকেটে। দেখেন, তাহলে ক্লাইভ কিন্তু নির্যাতনও করছে না, কিন্তু টাকা আবার সবচেয়ে বেশি ভোগ করছে, কি একটা নতুন সিস্টেম চালু করলো। তাহলে ক্ষমতা দিয়ে দিল জমিদারদের হাতে, কিন্তু টাকা চলে গেল সব ক্লাইভের হাতে। তাহলে তাদের উদ্দেশ্যটা আসলে কি ছিল, তাদের উদ্দেশ্যটা আসলেই ছিল টাকা। কি একটা সুন্দর স্টাইল। কৃষকরা ক্ষিপ্ত হইতো জমিদারদের উপর, কৃষকরা বিদ্রোহ করতো জমিদারদের বিরুদ্ধে, এদিক দিয়ে লর্ড ক্লাইভ নীরবে মদ খাইতো। এত সুন্দর একটা সিস্টেম তারা করলো। তো জমিদারদের কাছ থেকে তো সে বেশি টাকা চায়, লর্ড ক্লাইভ কয় জমিদারদের কয় টাকা দাও টাকা দাও টাকা দাও, জমিদাররা অত্যাচার করে কৃষকদের উপর, টাকা দাও টাকা দাও টাকা দাও। এরপরে এই অত্যাচারে কৃষকরা সহ্য করতে না পেরে এক বিশাল কি এলো আপনার, আমরা জানি যে এখানে একটা দুর্ভিক্ষ হইল, দুর্ভিক্ষ হইল। সেই দুর্ভিক্ষটা হওয়ার পর দুই তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ মানুষ, মানে 3/1 ভাগ মানুষ সেই দুর্ভিক্ষে মারা গেল। এটা আপনারা সবাই জানেন, সেটাকে বলা হয় 1176 সালে। তো তো এটাকে বলা হয় 76-এর মন্বন্তর। আর ইংরেজি হচ্ছে 1770। এই দ্বৈত শাসনের ব্যবস্থার কারণে এই অবস্থা হইল। লর্ড ক্লাইভ এসে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলো। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে এটা এক ধরনের ভূমি ব্যবস্থা। ভূমি ব্যবস্থা 1 সালা 5 সালা 10 সালা অনেক ধরনের ভূমি ব্যবস্থা চালু হয়েছে। কখনো কখনো জমিদারদের হাতে ভূমি দিয়ে দিছে 1 বছরের জন্য, কখনো কখনো জমিদারদের হাতে ভূমি দিয়ে দিছে 5 বছরের জন্য। 1 সালা বন্দোবস্ত 1 বছরের জন্য জমিদারদের হাতে ভূমি দিয়ে দেওয়া, 5 সালা বন্দোবস্ত 5 বছরের জন্য জমিদারদের হাতে ভূমি দিয়ে দেওয়া। আর যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, একটা 10 সালা বন্দোবস্ত আছে। চিরস্থায়ী বন্দোবস্ত যেটা, সেটা হচ্ছে চিরস্থায়ী ভাবে জমিদারদের হাতে ভূমি দিয়ে দেওয়া। এই যে জমিদারদেরকে ভূমির মালিক দিয়ে দিল, সেটা কিন্তু লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, একটু না বুঝাইলে আপনারা বুঝবেন না। ধরেন এই পুরো জমিটা একটা জমিদার নামে দিয়ে দিল, জমিদার অরণ সিং। হ্যাঁ, ঠিক আছে, এই জমিদার এই সমস্ত ভূমির খাজনা উঠাইতো। তার আন্ডারে থাকতো রায়ত। রায়তরা হচ্ছে, ধরেন রায়ত হচ্ছে দুলাল, আমার কথাই বললাম, দুলাল রায়ত, রায়ত। তারা হচ্ছে জমি নিয়ে, দুলাল এতটুকু জমি নিয়ে চাষ করে, কাউসার এতটুকু জমি নিয়ে চাষ করে, আবার ধরেন মামুন এতটুকু জমি নিয়ে চাষ করে, এরা হচ্ছে রায়ত। আবার এক জাতীয় ছিল কোরফা, এই কোরফা ধরেন চিসান ভাই এতটুকু জমি নিয়ে চাষ করে, অথবা ধরেন এখানে অর্ক ভাই এতটুকু জমি নিয়ে চাষ করে, এই রায়ত কোরফা এরা হচ্ছে এই জমিদারদের আন্ডারে, জমিদাররা এই সবকিছুর মালিক থাকতো, এরা জমিদারদের আন্ডারে এতটুকু এতটুকু জমি নিয়ে কি করতো, চাষ করতো। তাই আপনারা যারা দলিল টলিল বুঝেন তারা দেখবেন পুরাতন প্রাচীন জমিনগুলাতে সবগুলা লেখা থাকে, রায়ত লেখা থাকে, কোরফা লেখা থাকে, এরা জমি নিয়ে চাষ করতো। এক সময় কি হয়ে গেল জানেন, এই জমিদারদের হাতেই ক্ষমতা, সব জমিদাররা এই সব জমির মালিক হয়েছিল না ব্রিটিশদের কারণে।
কিন্তু এক সময় এই রায়ত যারা ছিল, যেমন ধরেন দুলাল, কাউসার, মামুন, এরাই জমির মালিক হয়ে গেল। যারা কোরফা ছিল তারাই জমির মালিক হয়ে গেল। কখন? 1950 সালে। 1950 সালে যখন প্রজাস্বত্ব আইন করলো, তখন এই প্রজাদের, এরা তো ছিল জমিদার, এরা তো ছিল প্রজা, এই প্রজারাই জমির কি হয়ে গেল, মালিক হয়ে গেল 1950 সালে। এই প্রজারাই হয়ে গেল জমির মালিক। তাহলে এবার বুঝতেই তো পারছেন, 1950 সালে যে প্রজাস্বত্ব আইন, 1950 সালে জমিদার বিলোপ, এর প্রভাব আপনারা বলেন ছোট না ভীষণ? এই প্রথম কিন্তু প্রজারা জমির মালিকানা বুঝে পাইলো। কি মনে হয় আপনাদের? এটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এটা ফজলুল হকের একটা যুগান্তকারী পদক্ষেপ। শুধু যুগান্তকারী বললে ভুল হবে, এত বড় জনদরদী পদক্ষেপ খুব কম ছিল। এত বড় জনদরদী পদক্ষেপ, চিরকাল তো এই রায়াত গুলার কুরফা যারা ছিল তারা তো অত্যাচারিতই হইলো জমিদারদের হাত দ্বারা। কিন্তু সে এসে 1950 সালে এই রায়াত আর কুরফাদের মালিক বানায় দিল, জমিদারদের নিঃস্ব করে দিল। জমিদারদের অত্যাচার কি হইলো, শেষ হইলো। আচ্ছা, এগুলো আপনারা পারেন। সিপাহী বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং এর আমলে, আদমশুমারি মেয়র আমলে, এগুলো আপনারা পারেন আশা করি। শহীদ হওয়ার প্রথা আমরা সেটা পড়েছি উইলিয়াম বেন্টিং এর আমলে। আন্দোলন করেছিলেন রামমোহন আর বাতিল করেছিলেন বেন্টিং। বঙ্গভঙ্গ রদ করেছিল হার্ডিঞ্জ। যদিও লর্ড হার্ডিঞ্জ, তখন লর্ড ছিল হচ্ছে হার্ডিঞ্জ, কিন্তু হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করলো 1911 সালে। রাজা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, তখন রাজা পঞ্চম জর্জ তখন ভারত ভ্রমণ করেছিলেন। ঘোষণাটা কিন্তু জর্জ রাজাই দিছে। হার্ডিঞ্জ তো আমাদের অঞ্চলের প্রতিনিধি মাত্র, আর ইংল্যান্ডের রাজা তো হার্ডিঞ্জেরও বস। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এসে ইন্ডিয়া ইন্ডিয়া ঘুরতে এসে, ইন্ডিয়া ভ্রমণে এসে তিনি এই ঘোষণা দিলেন যে বঙ্গভঙ্গ কি বাতিল। তখন সমগ্র ইন্ডিয়ার মানুষ খুশি হইল, কারণ ইন্ডিয়ার লোকেরা চাইছিল এই বঙ্গভঙ্গটা কি হয়ে যাক, বাতিল হয়ে যাক। জমিদারদের কি দিল? জমিদারদের কিছু দেয় নাই। ভারত শাসন আইন, এটা খুবই ইম্পর্টেন্ট। 1935 সালে ভারত শাসন আইন। এই অনুসারে 1937 সালে প্রথম ভারতবর্ষের প্রথম নির্বাচন 1937 সাল। কোন আইন অনুসারে হয়েছে? 1935 সালের আইন অনুসারে 1937 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের দেশের একজন লোক কলকাতার কি হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। আপনাকে বলতে হবে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে যে নির্বাচনটা হইলো, সেই নির্বাচনে আমাদের অঞ্চলের নেতা, বিখ্যাত নেতা, উনি কি হইলেন, মুখ্যমন্ত্রী হইলেন। সেই নেতার নাম কি? মাহফুজুর ভাই, আপনি একটু চেক করে দেখেন ভাইয়া, সকলের সাউন্ড তো ঠিক আছে ভাইয়া, আপনি রাগ করেন না। সকলের সাউন্ড তো ঠিক আছে, আপনারটাই বোধহয় একটু সমস্যা। বাকি সবাই বলছে সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, শেরে বাংলা একে এম ফজলুল হক। 35 সালে যে ভারত শাসন আইন হইলো, ওই আইন অনুসারে 47 সালে নির্বাচন হইলো। কলকাতার মুখ্যমন্ত্রী যিনি হইলেন, তিনি হচ্ছেন কি, শেরে বাংলা একে এম ফজলুল হক। তাই আমাদের অঞ্চলের প্রথম বড় নেতা কিন্তু শেরে বাংলা একে এম ফজলুল হক। দেখছেন, উনি 1950 সালে এক বিশাল পদক্ষেপ রেখেছেন। চির 200 বছর অত্যাচারিত জমিদারকে তিনি জমির মালিকানা দিয়েছেন। অনেক বড় মাপের নেতা ছিলেন ফজলুল হক, অনেক বড় মাপের নেতা। ভারত স্বাধীনতা আইন হইলো লর্ড মাউন্ট ব্যাটেনের আমলে। উনি সর্বশেষ ভাইসরয় ছিলেন 1947 সালে, যখন ভারত স্বাধীন হয়ে গেল। এই স্বাধীনতা আইন অনুসারে যখন ভারত স্বাধীন হয়ে গেল, তখন আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হইলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আচ্ছা, বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গটাকে যে আমরা বুঝতে পারি, এই পুরোটা হচ্ছে বাংলা ভাষাভাষী বলা হয়ে থাকে, যদিও বিহার উড়িষ্যার আলাদা ভাষা আছে। তারপরও দেখেন, এই অঞ্চলটার নাম হচ্ছে বিহার। বিহার, এখানে হচ্ছে উড়িষ্যা, বিহার উড়িষ্যা, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই তিনটা অঞ্চল, এই তিনটা অঞ্চল মিলে পুরোটার নাম আগে ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। এই পুরোটার নাম ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় হয়ে যায়, তাই বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করার প্রয়োজন হয়ে গেল অনেক বড় হওয়ার ফলে। তখন বাংলা বিহার উড়িষ্যা, আমরা পড়তাম না, বাংলা আর বিহার উড়িষ্যা স্বাধীন নবাব আমি, কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা দিবে, বলি নবাব আপনার সেই উপদেশ আমি ভুলিনি। এই যে সিরাজউদ্দৌলার বিখ্যাত সংলাপ, বাংলা বিহার উড়িষ্যা স্বাধীন নবাব আমি, এই বাংলাটাকে দুইটা ভাগ করা হইলো। একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলা ভাগ হয়ে গেল, বাংলা বিহার উড়িষ্যা এই কটা চলে গেল হচ্ছে এই পশ্চিমবঙ্গ প্রদেশে। আর পূর্ববঙ্গের সাথে আসাম যুক্ত হইলো। পূর্ববঙ্গ আসাম, এটা হচ্ছে পূর্ববঙ্গ। এই কিন্তু বাংলাটাকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো হলো পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই।
এই তো আমরা তো দেখলাম সমগ্র ভারতবর্ষের একটা চিত্র, আমি সংক্ষেপে আঁকি, নাইলে আবার হচ্ছে না। এটা হচ্ছে সমগ্র ভারতবর্ষের একটা চিত্র। আর শুধু এই অঞ্চলটা যতটুকু আমি দাগ দিয়ে দিব, শুধু এই অঞ্চলটা হচ্ছে বাংলা, বেঙ্গল প্রেসিডেন্সি। তাহলে দেখেন সমগ্র ভারতবর্ষের যিনি বস, সর্বোচ্চ বস 1905 সালে, উনি কিন্তু লর্ড কার্জন। হুম, উনি কিন্তু অনেক বড় পোস্টের গভর্নর জেনারেল, জি জি, গভর্নর জেনারেল, অনেক বড় পোস্টের তিনি। এরপর এতটুকু ছিল হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। সেই বেঙ্গল প্রেসিডেন্সি আছে আবার দুই ভাগে ভাগ করাইলো। এই দুই ভাগে ভাগ করার ফলে এক পাশে গেল বাংলা, এক বিহার, উড়িষ্যা, এই গেল এক ভাগে। আর পূর্ব বাংলা, এখানেও বাংলা আছে, পূর্ব বাংলা ও আসাম এটা আসলো এক ভাগে। এবার এই বেঙ্গল প্রেসিডেন্সির তো গভর্নর হবে দুইজন, দুইজন বস হবে, ঠিক আছে? এবার বলেন তো এই ভাগের অনুমোদনটা কে দিল? এই যে বাংলাটাকে ভাগ করলো, ভাগ করার এখতিয়ারটা কার আছে? বাংলাটাকে যে দুই ভাগে ভাগ করলো, বাংলা বিহার উড়িষ্যা এক পাশে ফালাইলো, আরেক পাশে পূর্ব বাংলা আসাম ফালাইলো, এই বেঙ্গল প্রেসিডেন্সি ভাগ করার এখতিয়ার কার আছে? কার্জনের। থ্যাংক ইউ, কার্জনের আছে। কার্জন হচ্ছে লর্ড, টোটাল ভারতের বস উনি, লর্ড কার্জন। উনিই মূলত ভাগ করলেন। ভাগ করার পরে এখন তো আঞ্চলিক গভর্নর দিতে হবে, উনি হচ্ছেন গভর্নর জেনারেল, মানে গভর্নরদেরও বস। এখন তো আঞ্চলিক গভর্নর, এখানে একটা গভর্নর দরকার হবে, আবার এখানে একটা গভর্নর দরকার হবে। এই দুই পাশে এখন দুইটা গভর্নর দরকার হবে। আমি দুইটা গভর্নরের নাম বলবো, একটা গভর্নরের নাম ফেজার, আর একটা গভর্নরের নাম হচ্ছে ফুলার। এবার বলেন আমাদের অঞ্চলের গভর্নর কেটা, ফেজার না ফুলার? এই তো সবাই দি পারেন। এই জন্য আমাদের অঞ্চলের গভর্নরের নামে একটা রোড আছে, ফুলার রোড। এই অঞ্চলের গভর্নর হইল ব্যামফিল্ড ফুলার। এই অঞ্চলের গভর্নর হইল ফুলার, আর এই অঞ্চলের গভর্নর হইল ফেজার। এই দুইজনকে অনেকে ভুলায় ফেলে, আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না। এর ফুলার এবং ফেজার, এদের বস কে বলেন তো? ফুলার ফেজারের বস কে? ফুলার ফেজারের বস কে? এদের বস হচ্ছে কার্জন, এই তো বুঝে গেছেন। তাহলে মূল বস কার্জন, আর আঞ্চলিক বস হচ্ছে ফুলার, আমাদের অঞ্চলের ফুলার। আর আঞ্চলিক বস হচ্ছে ফেজার, এরা হচ্ছে ছোট, এদের পোস্টের নাম কিন্তু গভর্নর। এদের পোস্টের নাম গভর্নর, আর এই বেটার পোস্টের নাম গভর্নর জেনারেল। হ্যাঁ, এরা হচ্ছে আঞ্চলিক পোস্ট, এরা হচ্ছে আঞ্চলিক পোস্ট। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে ফুলার, এই জন্য আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলার রোড আছে ফুলারের নামে। আর এটা হচ্ছে ফেজার, ইন্ডিয়ায় আবার কলকাতায় আবার ফেজারের নামে ফেজার রোড আছে। তাহলে এই আমাদের ফুলার আর ওদের হলো ফেজার, দুই গভর্নর পাইলাম। এই দুই গভর্নরের উপর এই ক্ষেপে আছে, এই দুই গভর্নর এই মারার চক্রান্তে লিপ্ত হয়েছে কারা? যারা স্বদেশী আন্দোলন করে। আচ্ছা, এবার আসি, বঙ্গটাকে ভাগ করে দিল, এখানে দুইটা কথা আমার বলতে হবে। বঙ্গটাকে ভাগ করে দিল। আগে এই পাশে ছিল কলকাতা, কলকাতা বেশি গুরুত্ব পাইতো, বিজনেস টিজনেস সব কলকাতায় ছিল। আর এই পাশে হচ্ছে ঢাকা। এবার কলকাতার গুরুত্ব কমে গিয়ে ঢাকার গুরুত্ব বেড়ে গেল, কলকাতার গুরুত্ব কমে গেল। তাই কলকাতা ছিল হিন্দু ভিত্তিক সমাজ, ঢাকায় ছিল মুসলিম ভিত্তিক সমাজ। হিন্দুরা মন খারাপ করলো। মন খারাপ পরে হিন্দুরা একটা আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনের নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। আশা করি আপনারা সব বুঝেন এটা, ঠিক না? এটা কি আপনাদের জানা আছে না? তাহলে স্বদেশী আন্দোলন কারা করলো বলেন তো, হিন্দুরা না মুসলমানরা? স্বদেশী আন্দোলন কারা করলো, হিন্দুরা না মুসলমানরা? হ্যাঁ, হিন্দুরা, এই তো বুঝে গেছেন। কারণ ঢাকার গুরুত্ব বেড়ে গেল, কলকাতার গুরুত্ব কমে গেল, মুসলমানদের গুরুত্ব বাড়লো, হিন্দুদের গুরুত্ব কমলো। তাই হিন্দুরা সারা ভারতবর্ষ ব্যাপী একটা স্বদেশী আন্দোলন শুরু করলো। এই স্বদেশী আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে কি, মূল বিষয়বস্তু ছিল স্বদেশী, নিজস্ব দেশ চাই। এটা চেয়ে গুরুত্ব ছিল হচ্ছে স্বদেশী পণ্য চাই, বিলেতি পণ্য বর্জন করতে হবে। আমাদের কাছে ইংরেজরা কি করতে এসেছে? ব্যবসা করতে। ইংরেজরা আমাদের কাছে চুরি বেচে, ইংরেজরা আমাদের কাছে লবণ বেচে, ইংরেজরা আমাদের কাছে কাপড় বেচে, ইংরেজরা আমাদের সকল ব্যবসা তারা করে, ইংরেজরা আমাদের কাছে নীল বেচে। তাই যারা স্বদেশী আন্দোলন করলো তারা বললো ইংরেজদের নীল বর্জন করতে হবে, ইংরেজদের সুতি কি যেন ঝিলমিল কাপড় বর্জন করতে হবে, ইংরেজদের রঙিন চুড়ি বর্জন করতে হবে, ইংরেজদের সকল কিছু লবণ এগুলো বর্জন করতে হবে, বিলেতি পণ্য বর্জন করতে হবে। এগুলো হচ্ছে স্বদেশী আন্দোলনের প্রধান মন্ত্র ছিল। একদল পণ্য বর্জনের দিকে ধাবিত হচ্ছিল, আর একদল বলছিল যে শুধু পণ্য বর্জন করলে হবে না, এদেরকে হত্যা করতে হবে। হত্যা করতে হবে ফুলারকে, হত্যা করতে হবে কি, হত্যা করতে হবে ফেজারকে। এই হত্যার মিশনে যারা নেমে গিয়েছিল তারাই হচ্ছে সেই বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যাদের নাম আপনারা চিরকাল পড়েছেন। এই ফুলার ফেজার হত্যার মিশনে নেমেছে
ক্ষুদিরাম বসু এদেরকে হত্যার মিশনে নেমেছিল। এদেরকে হত্যার মিশনে নেমেছিল মাস্টারদা সূর্য সেন। এদেরকে হত্যার মিশনে নেমেছিল প্রীতিলতা ওয়েদাদার। এদেরকে হত্যার মিশনে নেমেছিল হচ্ছে অনুশীলন পার্টি, যুগান্তর পার্টি, এই সকল পার্টি হচ্ছে ফুলার ফেজার এদেরকে হত্যার জন্য তারা রেডি ছিল। তাহলে একদল ছিল কাপড় বর্জনে, আরেক দল ছিল হত্যার মিশনে। তাই স্বদেশী আন্দোলন সশস্ত্র ছিল। এ হচ্ছে স্বদেশী আন্দোলন। আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন, ঠিক না? তাহলে আমরা এখানে দেখি বঙ্গভঙ্গ হয়েছে কত সালে? 1905 সালে। আমরা জানি মূল পরিকল্পনা করেছে অ্যান্ড্রু ফ্রেজার। অ্যান্ড্রু ফ্রেজার হচ্ছে পরিকল্পনা করছে, অনুমোদন কে দিছে? তাদের বস লর্ড কার্জন। দুইটা প্রদেশ হইলে, একটা পূর্ববঙ্গ আসাম যেটা আমাদের প্রদেশ, ঢাকা এটা রাজধানী, আর একটা হলো পশ্চিমবঙ্গ যেটা হচ্ছে কলকাতা। এরপর হচ্ছে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গ যেটা পশ্চিমাঞ্চলে সেটা কি নিয়ে, বিহার উড়িষ্যা ইত্যাদি নিয়ে, এটার গভর্নর হয়েছে ফ্রেজার। আর আমাদের অঞ্চল পূর্ববঙ্গ আসাম, এটার গভর্নর হয়েছে কি, ব্যামফিল্ড ফুলার। তাহলে একটা ফ্রেজার একটা ফুলার, সেটা আমরা দেখে ফেললাম। এরপর আমরা দেখলাম বিশাল ঝামেলা শুরু হয়ে গেল গা বঙ্গভঙ্গ। তারপর কি হইলো? 1911 সালে রদ হইলো। রদ করছে কেডা? ঘোষণা দিছে হচ্ছে কে, জর্জ, রাজা পঞ্চম জর্জ ইন্ডিয়ার মাটিতে এসে ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? দিল্লিতে, তিনি দিল্লিতে এসে ঘোষণা দিয়েছেন যে এটা কি করলাম, যেহেতু ইন্ডিয়া সফর করেছে, ইন্ডিয়ার মানুষকে মন খুশি করার জন্য পঞ্চম জর্জ এই ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? আর সেই সময় লর্ড ছিল হার্ডিঞ্জ। বঙ্গবঙ্গের প্রতীকে আমরা দেখেছি অনেক প্রতীকা, রবীন্দ্রনাথ অনেক প্রতীকা দিয়েছেন। রবীন্দ্রনাথ রাখি বন্ধন, হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে ইংরেজরা, তাই তিনি রাখি বন্ধন শুরু করলেন। বাংলার মাটি বাংলার জল, তিনি কবিতা লিখলেন। তিনি ঘরে বাইরে বিখ্যাত উপন্যাস লিখলেন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এই গানটা লিখলেন। তারপর হচ্ছে কি যেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গানটা লিখলেন রবীন্দ্রনাথ। মুকুন্দ দাস লিখলেন পরোনা রেশমি চুরি। ওই যে বিলেতি পণ্য বর্জন তো, চারণ কবি মুকুন্দ দাস, এটা ইম্পর্টেন্ট, পরোনা রেশমি চুরি, বঙ্গনারী একটা গান তিনি লিখলেন। ডিএল রায় লিখলেন ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের পড়তে হবে। আরেকজন লিখলেন স্বাধীনতার সুখ, বাবুই পাখিরা ডাকি বলেছে চড়াই, ঘুরে ঘুরে থেকে করে শিল্পীর ভরাই। সেটাও কিন্তু এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছে, ঠিক আছে? সব বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। বঙ্গভঙ্গের কারণে ব্রিটিশদের রেশমি চুরি বর্জন করা শুরু হইলো, ব্রিটিশদের নীল বর্জন করা শুরু হইলো, ব্রিটিশদের লবণ বর্জন করা শুরু হইলো। সব জায়গায় জায়গায় বিভিন্ন সংগঠন শুরু হইলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে। ঢাকায় শুরু হইলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে অনুশীলন সমিতি, এগুলো সব হিন্দুরা করছে। ময়মনসিংহে শুরু হইলো সাধনা সমিতি। ফরিদপুরে একটা সমিতি ছিল, এটা হচ্ছে ব্রোধি। বরিশালে যে হিন্দুরা সমিতি করছিল সেটার নাম স্বদেশী বান্ধব। যুগান্তর কলকাতা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যুগান্তর আর অনুশীলন, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ঢাকা কেন্দ্রিক অনুশীলন বিখ্যাত হয়েছিল, বিখ্যাত সংগঠন, আর যুগান্তর কলকাতা কেন্দ্রিক বিখ্যাত সংগঠন, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব লেগে বললো কে? ক্ষুদিরাম বসু। বিপ্লবে নেমে বললো মাস্টারদা সূর্য সেন। হ্যাঁ, অবশ্যই এদের ঘটনা আরো পরের ঘটনা। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এদের ঘটনা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করলো, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল সেন। এরা হত্যাযজ্ঞে নেমে গেল, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, এরা হত্যাযজ্ঞে নেমে গেল। পরের ঘটনা আপনারা সব জানেন, ঠিক আছে? তারা ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ছিল, তারা ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে চাইলো, কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমাই নিক্ষেপ করলো। এছাড়া তারা ফুলারকে, ফ্রেজারকে হত্যা করার পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, ঠিক আছে? এই পর্যন্ত যে আমাদের মোটামুটি অনেক ঘটনা। এরপর আপনারা সব বাকি ঘটনা জানেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঢাকায় যে অনুশীলন সমিতি ছিল, সেই সমিতির নেতা ছিল বাঘাযতীন, পুলিন বিহারী দাস। এরা ছিল হচ্ছে পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস, উনি ছিলেন হচ্ছে ঢাকার অনুশীলন সমিতির নেতা। আর কলকাতায় যে যুগান্তর সমিতি ছিল, এটার নেতা ছিল হচ্ছে বাঘাযতীন। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইতিমধ্যে পড়ছি যে দুইটা সংগঠন হয়েছিল বঙ্গভঙ্গকে বাতিল করার জন্য। ঢাকায় একটা সংগঠন হয়েছিল, হিন্দুরা করছিল, মুসলমানরা করে নাই, কিন্তু আমি আবারও বলছি, নট মুসলমানরা। মুসলমানদের বঙ্গভঙ্গে মুসলমানরা খুশি হয়েছিল। ঢাকায় করেছিল অনুশীলন সমিতি। ঢাকায় যে সমিতিটা হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে, সেটার নাম হচ্ছে অনুশীলন সমিতি, এটা কিন্তু মনে রাখতে হবে। এটার নেতা ছিল পুলিন বিহারী দাস, যেহেতু ঢাকাতে তখনও যথেষ্ট হিন্দু ছিল। আর কলকাতায় যেটা করছিল যুগান্তর, কলকাতায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে এই সমিতিটা হয়েছিল সেটা হচ্ছে যুগান্তর সমিতি। এটা ছিল হচ্ছে বাঘাযতীন। বাঘাযতীন তাকে নিয়ে বর্তমানে মনে হয় একটা ছবি হয়েছে, দেব মনে হয় এই ছবিটা করছে, বাঘাযতীন, যুগান্তর সমিতির বাঘাযতীন, ঠিক না? দেব যে রিসেন্টলি একটা ছবি করছে, এটা মনে হয় এই ঘটনা অবলম্বনে হবে, আমি যতটুকু জানি। এই হচ্ছে এতকাল তারা চলতে থাকলো কিসের মধ্য দিয়ে? এতকাল তারা সরাসরি মারপিটের মধ্যে দিয়ে চলতে থাকলো। স্লাইড শো করছে না কেন? আপনি লিভ নিয়ে আবার ফিরে আসেন আপু, একবার লিভ নেন।
পরে আবার ফিরে আসুন, আশা করি আপনার স্লাইড শো করবে। এরপর আসি ভারতের রাজনৈতিক পদক্ষেপ। পূজায় রিলিজ পায় বাঘাযতীন। হ্যাঁ, বাঘাযতীন। তাহলে বলেন তো দেখি, বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঢাকায় হিন্দুরা যে সমিতি করলো সেই সমিতির নাম কি? বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঢাকায় ঢাকায় যে হিন্দুরা সমিতি করলো সেই সমিতির নাম কি? অনুশীলন। গুড, হয়ে গেল। পুলিন বিহারী দাস অনুশীলন সমিতি করলেন। আর কলকাতায় যে সমিতিটা তৈরি হলো সেই সমিতির নাম কি বলেন তো? বঙ্গভঙ্গে হিন্দুদের সমস্যাটা কি ছিল? বঙ্গভঙ্গে তো হিন্দুদের তো সমস্যা ছিল ভাইয়া। আগে কলকাতা ছিল সবকিছু গুরুত্বপূর্ণ জায়গা, এখন ঢাকা হইলো গুরুত্বপূর্ণ জায়গা। আগে কলকাতায় হিন্দুদের ব্যবসা বাণিজ্য ছিল, ঢাকার মানুষ যেতে বাধ্য থাকতো, ওখানে থাকতো, বা ইয়ার কারণে, রাষ্ট্রীয় কারণে ওখানে যেতেই তো, সকল জমিতে আমার মামলা টামলা সব ওখানে যেতেই তো, কোর্ট কাছারি ওই অঞ্চলে সব ছিল, বিশ্ববিদ্যালয় ওই অঞ্চলে সব ছিল। এখন ঢাকায় নতুন করে উন্নত হয়ে যাবে, কোর্ট কাছারি হবে, সব হবে, আলাদা প্রদেশ হবে, আলাদা সবকিছু হবে, কলকাতায় মানুষ যাবে না, তাদের ব্যবসা বাণিজ্য ভাটা পড়বে, এই সব কিছুই তো সমস্যা ছিল। তাই তো হিন্দুরা মাইন্ড করলো, কিন্তু মুসলমানরা খুশি ছিল বঙ্গভঙ্গ নিয়ে। এই কিন্তু বঙ্গভঙ্গের কারণে হিন্দু মুসলিম ঝামেলাটা শুরু হলো বঙ্গভঙ্গের কারণে। হিন্দুরা চায় বঙ্গভঙ্গ বাতিল করা হোক, মুসলমানরা চায় বঙ্গভঙ্গ বজায় থাকুক। এই শুরু হয়ে গেল দাঙ্গা, ব্যাপক দাঙ্গা হয়েছে কিন্তু। আর যে দাঙ্গা যে হয়েছে, স্বদেশী আন্দোলনের নেতারা বন্দে মাতারাম কয়ে, হিন্দু যারা স্বদেশী আন্দোলন করতো তারা বন্দে মাতারাম কয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তো। মুসলমানদেরকে তারা পাঠা বলি এক কোপে যেরকম কল্লা কাটে এরকম কল্লা কাটতো। আবার মুসলমানরা হিন্দুদের ধইরা যেরকম জবাই দেয়, আল্লাহু আকবার বলে তারা জবাই দিত। এরপরে এই বঙ্গভঙ্গের কারণে শুরু হয়ে গেল গা, একদিক দিয়া বলি, আরেক দিক দিয়া কি জবাই। জবাইয়ের বলি শুরু হয়েছে এই বঙ্গভঙ্গের কারণে। ঠিক আছে, এরপর আমরা দেখি ব্রিটিশ ভারতে প্রথম কি রাজনৈতিক আন্দোলন শুরু হইলো। মুসলিমদের নেতা কে ছিল? তখন মুসলিমদের উল্লেখযোগ্য নেতা ছিল না। তারপরে যে লর্ড কার্জন এসে, লর্ড কার্জন কিন্তু যখন আপনার এই বঙ্গটাকে ভঙ্গ করে দিবে 1905 সালে এসে, লর্ড কার্জন তখন মুসলিমদের নেতা ছিল হচ্ছে ওই যে আহসানুল্লাহ মঞ্জিলের জমিদার পরিবার আছে না, এই জমিদার পরিবার, তারপর হচ্ছে ছিল সলিমুল্লাহ, জমিদার সলিমুল্লাহ, এরা ছিল হচ্ছে মুসলিম নেতা। তখন সলিমুল্লাহর সাথে এসে দেখা করলো। সলিমুল্লাহর সাথে দেখা করার পর সলিমুল্লাহকে বলল, আমরা তো বঙ্গটাকে ভাগ করে দিচ্ছি, হিন্দুদের তো একটা দল আছে, হিন্দুদের দলের নাম কি? কংগ্রেস, ভারতীয় কংগ্রেস। কিন্তু আপনাদের মুসলমানদের তো কোনো দল নাই, বঙ্গভঙ্গ টিকায় রাখবেন কেমনে? এক কাজ করেন, তারা সলিমুল্লাহকে পরামর্শ দিল, আপনারা একটা মুসলিম দল করেন। এরপরে সলিমুল্লাহ লর্ড কার্জনের পরামর্শে 1906 সালে মুসলিম লীগ করলো। তাহলে সলিমুল্লাহ তো পাইলেনি আপনারা। তাহলে মুসলিমদের নেতা তখন কে ছিল? সলিমুল্লাহ। ক্লিয়ার? আর মুসলিম লীগ কেমনে হইলো সেটাও ক্লিয়ার। এবার বলেন মুসলিম লীগ কেমনে হইলো, মুসলমানদের বুদ্ধিতে নাকি খ্রিস্টানদের বুদ্ধিতে? কার বুদ্ধিতে মুসলিম লীগ হয়েছে, মুসলমান না খ্রিস্টান, কোন দি? একজন খ্রিস্টানের বুদ্ধিতে মুসলমান হয়েছে, তাই ওই মুসলিম কতটুকু ভালো হইতে পারে বুঝেন? একজন খ্রিস্টানের পরামর্শে, লর্ড কার্জনের পরামর্শে মুসলিম লীগ হয়েছে, কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তখন আবার এই ইয়ের কথা, সলিমুল্লাহর কথা বলতে হবে। আচ্ছা, ব্রিটিশ ভারতের রাজনৈতিক বিবর্তন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস হলো। এই কংগ্রেসের নেতায় আপনারা পড়েছেন, জওহরলাল নেহরু ছিল, মহাত্মা গান্ধী ছিল এই কংগ্রেসের নেতা। এই কংগ্রেস কিন্তু তৈরি হয়েছিল একজন ব্রিটিশদের হাতে। আচ্ছা, কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এটা পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা এসেছে। অনেকে মনে করে এটা কোনো, যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেস, কোনো হিন্দু লোক এটার প্রতিষ্ঠাতা হবে, ভুল অ্যান্সার দিয়ে আসে। এটা মূল প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম, উনি নিজেও একজন ইংরেজ ছিলেন। ঠিক আছে, এইটা এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এটার প্রথম প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম, প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি। এই দুইটার নাম মনে রাখলে হবে। আর আমরা ইতিমধ্যে পড়লাম যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, এটার নেতা কে ছিল? স্যার সলিমুল্লাহ। ওইখানে তো আছেই, এই স্লাইডে আছে, স্যার সলিমুল্লাহ ছিল এটার মূল নেতা। ঠিক আছে, এই দুটো আপনারা পারবেন। তাহলে অক্টোপিয়ান হিউম্যান নাম মনে রাখতে হবে, আর উমেশ চন্দ্র ব্যানার্জির নাম মনে রাখতে হবে, কংগ্রেস। আচ্ছা, মলিমিন্টো সংস্কার। মলিমিন্টো সংস্কার হচ্ছে, এই মলিমিন্টো সংস্কার করলো কি? মলিমিন্টো হচ্ছে আপনারা জানেন লর্ড, এই লর্ড এই সংস্কারটা মেনে নিয়েছিল। মুসলমানদের জন্য আলাদা আসন থাকবে, এখন যে কারণ নারীদের জন্য আলাদা আসন থাকে না, তখন মুসলমানদের আর হিন্দুদের জন্য আলাদা আলাদা আসন থাকতো। যে আসনে মুসলিমরা দাঁড়াইতো, ওই আসনে কোনো হিন্দু প্রার্থী হইতে পারে না, মুসলিম প্রার্থী হবে। যেমন একজন রহিম হবে, একজন করিম হবে, একজন বকর হবে, একজন হচ্ছে সামাদ হবে। এই আসনে কখনো অশোক আসতে পারবে না, অশোক দাঁড়াতে পারবে না। আবার হিন্দুদের জন্য আবার যখন আলাদা আসন হবে, একজন রাম হবে, একজন হচ্ছে চেতন শর্মা হবে, একজন কোহলি হবে, তখন আবার সেখানে
মোহাম্মদ সিরাজ প্রার্থী হতে পারবে না। এইভাবে আলাদা একটা নির্বাচন হইলো, সেই নির্বাচন হচ্ছে মরলি মিন্টু সংস্কার। লখনৌ যুক্তি যেহেতু হিন্দু মুসলিম প্রায় রেগুলার মারামারি শুরু করলো, এই মারামারিটা শুরু হইলো বলি আর জবাই 1905 সালে। আমাদের ধইরা ধইরা হিন্দুরা করে বলি, আর আমরা মুসলমানদের হিন্দুদের ধইরা ধইরা কি করলাম, আল্লাহু আকবার বলে জবাই। এই বলি আর জবাই যখন মারাত্মক আকার ধারণ করলো, তখন এই লখনৌ নামক স্থানে চুক্তিটা হইলো, লখনৌ চুক্তি। এই চুক্তিটা মূল বিষয়বস্তু ছিল হিন্দু আর মুসলমানের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনা। এই বলি আর কি যেন জবাই, এই দুইটাকে বন্ধ করা। আর এই দুই নেতা, একজন ছিল হচ্ছে কংগ্রেসের পক্ষে ছিল, এরা দুইজনেই কংগ্রেসে ছিল তখন। হিন্দুদের পক্ষে ছিল মতিলাল নেহেরু, আর মুসলমানদের পক্ষে ছিল শেরে বাংলা একে এম ফজলুল হক। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে। মুসলিমরা যেহেতু মারামারি শুরু হয়েছে বলি আর জবাই বন্ধের জন্য, প্রথম যে চুক্তি সেই চুক্তির নাম লখনৌ চুক্তি। লখনৌতে হয়েছিল এই চুক্তি, তাই এই চুক্তির নাম লখনৌ চুক্তি। পরীক্ষা আসে লখনৌ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন কে? শেরে বাংলা একে এম ফজলুল হক এবং মতিলাল নেহেরু। এই দুইজনে এই লখনৌ চুক্তিতে স্বাক্ষর করেছেন। এটা একটু ক্রুশাল সিগনিফিকেন্ট, পড়তে হবে আর কি। খেলাফত আন্দোলন, এটা আমার কাছে মনে হয় একটা ফাও জিনিস মনে হয়। খেলাফত আন্দোলনটা কি বলা দরকার আছে নাকি আপনারা জানেন? আমার মনে হয় সবাই জানেন, এখন যেহেতু তুরস্কের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা, সুতরাং জানেন তুরস্কের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। কারণ তুরস্ক আমাদের পক্ষে রোহিঙ্গা সমস্যা নিয়ে দাঁড়িয়েছে। এরদোগান রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক কথা আমাদের পক্ষে বলেছে। আমার আমার তুরস্কের প্রতি ভালোবাসা আছে কিনা? না, আমার তুরস্কের প্রতি ভালোবাসা নাই, কিন্তু আমার এরদোগানের প্রতি ভালোবাসা আছে। যেহেতু এরদোগান আমাদের জন্য এত কিছু করেছেন, মুসলমানদের জন্য এত কিছু করেছেন, তাই এরদোগানের প্রতি আমার ভালোবাসা আছে। কিন্তু তুরস্কের প্রতি আমার অত ভালোবাসা নাই। ঠিক আছে। এরদোগান, আচ্ছা, আমরা এখানে তর্কে না যাই। যদি তিনি স্বৈর শাসক হন, তবু আমাদের জন্য তিনি ভালো। হ্যাঁ, আমরা আর এখানে তর্ক করবো না। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখি কি হয় খেলাফত আন্দোলন। আশা করি আপনারা সবাই পারেন, এটা আমার আর বলা নিষ্প্রয়োজন। স্বরাজ পার্টি, এটা একটু বলে দিতে হবে। হ্যাঁ, আমি মুসলমান, আমার নাম দেলোয়ার দুলাল ভাই। হ্যাঁ, মুসলমান ভাই। এই তো আপনাদের সমস্যা, আপনারা তো এখন ধর্ম নিয়ে টানাটানি শুরু করছেন, একটা কথা বলাই সহ্য করতে পারলেন না, ধর্ম নিয়ে টান দিছেন। আচ্ছা, স্বরাজ পার্টি এবং বেঙ্গল প্যাক্ট, এই সে স্বরাজ পার্টি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। দেখেন, ভারতে আন্দোলন চলছে, দুই ধরনের আন্দোলন। ভারতে দুই ধরনের আন্দোলন চলছে। বঙ্গভঙ্গের মেন রিজন ছিল হিন্দু মুসলিম ডিভাইডেশন, হ্যাঁ এটাই, এটাই ছিল মেন রিজন। কিন্তু বই পুস্তকে যদি আসে প্রকৃতপক্ষে কোন রিজন ছিল, তাহলে বলবে হিন্দু মুসলিম বিভাজন। আর যদি বলা প্রকৃতপক্ষে কথা না থাকে, তাহলে বলতে হবে যে অনেক বড় টেরিটরি, ওই যে বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় ছিল। তখন একজন লর্ডের পক্ষে বা একজন গভর্নরের পক্ষে এই বেঙ্গল প্রেসিডেন্সি শাসন করা অসম্ভব হয়ে পড়েছিল। তাই বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করে দুইটা করা হয়েছে। একটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গ, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম প্রদেশ, দুইটা প্রদেশ করা হয়েছে। যদি আসে যে কেন, তাহলে বলতে হবে বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় ছিল, টেরিটরি এই জন্য ভাগ করা হয়েছে। কিন্তু যদি বলে প্রকৃতপক্ষে কি কারণ ছিল, তখন বলতে হবে হিন্দু মুসলিম ডিভাইডেশন। দুই ধরনের। তা সাজিদ, আপনার উত্তর কি পেয়েছেন? আচ্ছা, এবার আমরা স্বরাজ পার্টিতে চলে আসি। আমরা একটু যে ব্রিটিশদের আন্দোলনের ইতিহাসটা দেখি, ব্রিটিশদের দুই ধরনের আন্দোলন কিন্তু ঘটেছে। আমরা ইতিমধ্যে দেখলাম সশস্ত্র বিপ্লব এবং হচ্ছে নিয়মতান্ত্রিক বিপ্লব, দুই ধরনের বিপ্লব কিন্তু সবসময় ঘটেছে। এ হচ্ছে টোটাল ভারতবর্ষ, এটা টোটাল ইন্ডিয়া, কিন্তু এই অঞ্চলটা হচ্ছে বাংলা। যদি দেখেন এই অঞ্চলে, সে হচ্ছে ভারতীয় কংগ্রেস। টোটাল ভারতে যার দাপট ছিল, ওই যে একটু আগে বললাম অ্যালান অ্যাক্টোবিয়াম হিউম যেটা প্রতিষ্ঠা করেছিল, উমেশ চন্দ্র যেটা প্রতিষ্ঠা করেছিল জাতীয় ভারতীয় কংগ্রেস, এটার দাপট ছিল টোটাল ভারতে। অ্যালান অ্যাক্টোবিয়াম হিউম উমেশ চন্দ্র এরা যখন মারা গেল, একসময় এটার নেতা নেতা হইলো কে? এটার নেতা হইলো নেহেরু, এটার নেতা হইলো গান্ধী। এরা এরা হইলো এটার নেতা, কংগ্রেস। তবে গান্ধীর ছিল কিন্তু আপনার শান্তিবাদী ছিল। গান্ধী শান্তিপূর্ণ মিটিং করত। যখন ব্রিটিশরা কোনো নিত, আমাদের উপর অত্যাচার শুরু করতো, গান্ধী গিয়ে না খায় থাকতো, অনশন করা শুরু করতো। এখন এই গান্ধীর এই অনশন আমাদের এই বাংলার লোকদের ভাল লাগতো না। বাংলার লোক কিন্তু এই অনশন টনশন পছন্দ করতো না, এরা বুঝতো অস্ত্র। বাংলার সব নেতারা ছিল বিপ্লবী,
এই এলাকার নেতা ছিল চিত্তরঞ্জন দাস, সেও একসময় কংগ্রেস করত। গান্ধী যখন বললো শান্তিপূর্ণ আন্দোলন হবে, বিশেষ করে 1918 সাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 18 সালে রাওলাট আইন হইলো। এই আইন অনুযায়ী যে কোনো ভারতীয়কে যে কোনো ইয়ার পুলিশ, ব্রিটিশ পুলিশ গুলি করে মারা ফেলতে হবে, মারা ফেলতে পারবে, কোনো কৈফিয়ত করতে হবে না। এই রাওলাট আইনের পরিবর্তে আপনারা জানেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হইলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হইলো 1919 সালে। আহ এর এক মিটিং এ হত্যাকাণ্ড হইলো জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবের অমৃতসরে। এরপর কিন্তু ভারতের রাজনীতি আবার সশস্ত্র বিপ্লবের দিকে ধাবিত হইলো। সকলেই ব্রিটিশদের যেখানেই পাচ্ছিল সেখানেই কোপায় মারছিল। কিন্তু এই শান্তিপূর্ণ এই আন্দোলন থেকে, এই শান্তিপূর্ণ আন্দোলন যখন সহিংস হয়ে গেল, যখন এই হত্যাকাণ্ড শুরু হয়ে গেল, ব্রিটিশদের থানায় থানায় আগুন জ্বালিয়ে দেওয়া শুরু করলো, হঠাৎ করে মহাত্মা গান্ধী আন্দোলনের সাথে আমি আর নাই। এই আন্দোলনের নাম অসহযোগ আন্দোলন, আমি আর এটার সাথে নাই। মহাত্মা গান্ধী রাগ করলেন, কেন মানুষ মারা হবে? আমাদের ভারতীয়দের জীবন যেরকম জীবন, ব্রিটিশদের জীবনও সেরকম জীবন, সুতরাং মানুষ মারা যাবে না, নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে। যখন গান্ধী শুরু করলেন অনশন, এবং এই অসহযোগ আন্দোলন থেকে রবীন্দ্রনাথ জি প্রত্যাহার করলেন, গান্ধী নিজেকে প্রত্যাহার করলেন। মারামারি কাটাকাটি রবীন্দ্রনাথ পছন্দ করতেন না, গান্ধী পছন্দ করতেন না। কিন্তু আমাদের দেশে চিত্তরঞ্জন দাস ছিলেন, উনি বলতেন কোনো না খায়, আমি না খায় থাকবো আর ওরা আরামে আরামে লাল পানি খাবে, তা হবে না। ভাষা হবে, আন্দোলন হবে অস্ত্রের মুখে। চিত্তরঞ্জন দাসও অস্ত্রে বিশ্বাস করতো। এমনকি নেতাজি সুভাষ, এরাও কিন্তু এই বাঙালি নেতা, এই বাঙালি নেতাজি সুভাষ সেও অস্ত্র বিশ্বাস করতো। এই অঞ্চলের মানুষ ক্ষুদিরাম বসু অস্ত্র বিশ্বাস করতো, মাস্টার দাস সূর্য সেন অস্ত্র বিশ্বাস করতো, প্রীতিলতা ওয়েদার অস্ত্র বিশ্বাস করতো। এই অঞ্চলে যারা বাঙালি ছিল এরা কেউ এই নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করতো না, এরা বিশ্বাস করতো অস্ত্র। তখন এই যখন গান্ধীর সাথে যখন চিত্তরঞ্জন দাসের বেমিল দেখা যায়, তখন এই চিত্তরঞ্জন দাস কংগ্রেস থেকে বের হয়ে আলাদা একটা পার্টি করে, সেই পার্টির নাম স্বরাজ পার্টি। তাহলে কিন্তু 1918 সালের রাওলাট আইন অনেক ইম্পর্টেন্ট। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই কারণেই ঘটেছে। অসহযোগ আন্দোলন 1919 সাল থেকে 22 সাল এই কারণেই ঘটেছে। এমনকি স্বরাজ পার্টি 1922 সাল এই আন্দোলনেই ঘটেছে। তাহলে এই সময়টা কিন্তু এই সবকিছু কেন্দ্র করে রাওলাট আইন। রাওলাট আইনের কারণেই এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই জন্য অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনের কারণে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ব্রিটিশদের সব পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া, জায়গায় জায়গায় ব্রিটিশদের মাইরা ফেলা। এই গান্ধী এই মাইরা ফেলাকে পছন্দ করলো না, আর চিত্তরঞ্জন দাস বললো মাইরা ফেলতেই হবে, অস্ত্র ছাড়া কোনো কথা নাই। তখন এই চিত্তরঞ্জন দাস আর গান্ধীর সাথে ঝামেলা হওয়ার পর চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করে। ভাইয়া, গান্ধী শান্তির মানুষ ছিল, ওনাকে গুলি করে মারছিল কেন? এটা আপনারা আসলে, এখন তো স্লাইড তো অনেক বড়, বলতে গেলে তো সময় চলে যায় ভাইয়া। গান্ধী মারা গেছে মুসলমানদের প্রতি প্রেমের কারণে, এটা কি বিশ্বাস করেন আপনারা? মুসলমানদেরকে ভালোবেসে গান্ধী মারা গেছে, অথচ এই মুসলমানরা এই না বুঝে গান্ধীকে গালি দেয়। আচ্ছা আমি একটু তাহলে সংক্ষেপে বলি। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে দাঙ্গাটা প্রথম শুরু হয়েছে 1905 সালে। 1905 সালে চলছে বলি, আর চলছে কি জবাই। এই দাঙ্গাটা আবার শুরু হয়েছে 1946 সালে। 1946 সালে আবার দাঙ্গাটা শুরু হয়েছে। দাঙ্গাটা শুরু হয়েছে 46 সালে, আবার হয়েছে দাঙ্গা। যাই হোক, 47 সালে কি হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল। এই 47 দাঙ্গা তখন চলমান ছিল, দেশ স্বাধীন হওয়ার পরও দাঙ্গা শুরু হয়েছে। তখনও যারা ভারতবর্ষের মুসলমানদের দেওয়া শুরু করছে বলি, আর আমরা হিন্দুদের ধরে ধরে দিচ্ছিলাম জবাই। তখন তো ভারত আলাদা একটা রাষ্ট্র হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল দুইটা, পাকিস্তান। পাকিস্তানে চলছিল জবাই, আল্লাহু আকবার বললে হিন্দুদের জবাই চলছিল। আর ভারতে যখন মা কালীর বন্দনা বন্দে মাতারাম করে বলি চলছিল, তখন এই বলি বন্ধ করার জন্য গান্ধী বলছে যে আমার এই ভারতবর্ষে একটা মুসলিমকে হত্যা করা যাবে না। তখন সে মুসলিমদের বলি বন্ধ করার জন্য, বন্ধ করার জন্য গান্ধী কিন্তু অনশন শুরু করলো। আমার দিন মনে নাই, তবে আমার একটু ভুল হইতে পারে, সেটা 19 বা 39 এরকম দিন হবে। গান্ধী অনশন শুরু করলো, যদি তোমরা বলি বন্ধ না করো তাহলে আমি কিন্তু আর খাবার গ্রহণ করব না। এরপরে এই গান্ধীর অনশনের কারণে ভারতবর্ষের সকল রাজনীতিবিদরা ধীরে ধীরে মানুষকে শান্তি করে একসময় বলি থামাইলো। তাহলে ভারতবর্ষে একসময় বলি থামলো, কিন্তু পাকিস্তানে তখনও জবাই থামে নাই, জবাই চলতে আছে। তখন যারা কঠোর হিন্দুত্ববাদী, তখন তারা মাইন্ড করলো যে মুসলমানদের জীবন রক্ষার জন্য গান্ধী কি শুরু করছে, অনশন শুরু করছে। অপর দিক দিয়া পাকিস্তানে হিন্দুদের জবাই করা হচ্ছে, সুতরাং গান্ধী মুসলমানদের দালাল,
এই বলে তারা গান্ধীকে, নথুরাম গডসে গান্ধীকে কি করলো, হত্যাটা করলো। তাহলে মূলত গান্ধী জীবন দিল মুসলমানদের জন্য। মারছে নথুরাম গডসে, সে কট্টরবাদী হিন্দু ছিল, সে মারছে গান্ধীরে। সেই হিসেবে গান্ধী মারা গেছে মুসলমানদের জন্য, মানে মুসলমানদের অধিকার আদায় করতে গিয়ে। স্বরাজ পার্টিটা ইম্পর্টেন্ট, ভারত শাসন আইন এটা ইম্পর্টেন্ট, কারণ এটার কারণে ভারতবর্ষে প্রথম আমরা বলছিলাম যে 1937 সালে প্রথম নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শেরেবাংলা একেম ফজলুল হক মুখ্যমন্ত্রী হয়েছে। এই নির্বাচনে ভারতের উপমহাদেশের নারীরা প্রথম কি পেয়েছে, ভোট পেয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 1935 সালে ভারত শাসন আইন। এর ফলেই ভারতের নির্বাচনী ব্যবস্থা শুরু হয়েছে। এই যে ভারতবর্ষের প্রথম নির্বাচন হইলো, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন, তখন কিন্তু বাংলা কলকাতা একসাথে ছিল। 1937 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠান হইলো। সেই অনুষ্ঠানে মুসলিম লীগ হচ্ছে 40টি আসন, কৃষক প্রজাতন্ত্রী 35টি, স্বতন্ত্র 31টি, হিন্দুরা হয়েছে 14টি আসন। এগুলো দরকার নাই, আমরা পড়বো এটা প্রথম মন্ত্রিসভা, 37 সালের প্রথম মন্ত্রিসভা। শেরেবাংলা একে এম ফজলুল হক প্রথম মুখ্যমন্ত্রী হইলো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শেরেবাংলা একেম এটা হইলো। হওয়ার পর শেরেবাংলা একেম যে কাজগুলো করলো, 38 সালে ক্লাউড কমিশন করলো, ঋণ সালিসি বোর্ড করলো হচ্ছে 38 সালে। আর ঢাকায় ইডেন মহিলা কলেজ করলো, অনেক কিছু। চট্টগ্রামে একটা কলেজ করলো, চট্টগ্রামে করলো। তারপর মুন্সিগঞ্জে হচ্ছে হরগঙ্গা কলেজ করলো, বরিশালে কলেজ করলো। শেরেবাংলা প্রচুর কাজ করছে, প্রচুর। এরপর 37 সালে কি করলো, শেরেবাংলার পক্ষে ছিল, একসময় শেরেবাংলার পক্ষে ছিল, কিন্তু মুসলিম লীগ শেরেবাংলার সাথে ছিল। তখন শেরেবাংলা সরকার গঠন করতে পারলো। কিন্তু মুসলিম লীগের 40টি আসন একসময় শেরেবাংলার কাছ থেকে সরে গেল। তখন শেরেবাংলা সরকার গঠনে ব্যাপক সমস্যা হয়ে গেল। তখন শেরেবাংলা মুসলিম লীগকে বাদ দিয়া হিন্দুদের নিয়ে, অর্থাৎ হিন্দুদের সাথে জোট করে শেরেবাংলা আবার মুখ্যমন্ত্রী হলো 1941 সালে। অর্থাৎ নির্বাচন একবারই হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দুইবার হয়েছেন। নির্বাচন হয়েছে কিন্তু 37 সালে। প্রথম তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুসলিম লীগের সমর্থন নিয়ে, মানে সোহরাওয়ার্দী সমর্থন, এদের সোহরাওয়ার্দী সমর্থন নিয়ে। পরবর্তী মুসলিম লীগ যখন শেরেবাংলার কাছ থেকে চলে গেল, তখন শেরেবাংলা সরকার তো ফল করবে। তখন সে ওই হিন্দুদের নেতা ছিল শ্যামা, ওই শ্যামা সাহেবকে সঙ্গে নিয়ে সেই তিনি আবার কি করলেন, আরেকটা মন্ত্রী পরিষদ ফর্ম করলেন 41 সালে। নির্বাচন কিন্তু 37-এর নির্বাচন। এইটাকে বলা হয় শ্যামা হক মন্ত্রিসভা। আবার তিনি মুখ্যমন্ত্রী হইলেন। তাহলে নির্বাচন একবার, তিনি মুখ্যমন্ত্রী হইলেন দুইবার। প্রথম মুখ্যমন্ত্রী হলেন 1937 সালে, আবার তিনি মুখ্যমন্ত্রী হলেন 1941 সালে, কিন্তু নির্বাচন একবারই। আচ্ছা, আর আমাদের শেষ 46 সালে যে ভোট হইলো 11টি প্রদেশে, সমগ্র পাকিস্তানে 46 সালে ভোট হইলো। ওই ভোট হওয়ার সময় 11টি প্রদেশে ভোট হইলো। আর এই আমাদের অঞ্চলে তখন সোহরাওয়ার্দী দিকে এলো, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 47 সালে দেশ স্বাধীন হয়ে গেল। আবার সোহরাওয়ার্দী দিকে হটায় দিয়া 47-এ দেশ স্বাধীনের পর খাজা নাজিম আবার মুখ্যমন্ত্রী হলো। এই ঘটনা মনে হয় আপনারা জানেন, জানেন কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? জানেন না? আচ্ছা, এখানে আমি জাস্ট সামারি করে দেই। খাজা নাজিমের মাঝখানে লাগবে না। তাহলে আইন হইলো কত সালে, ভারত শাসন আইন 1935। ভারতে সেই আইন অনুসারে নির্বাচন হইলো কত, 1937। তাহলে প্রথমবার মুখ্যমন্ত্রী হইলেন শেরেবাংলা ফজলুল হক। যখন প্রথমবার তিনি মুখ্যমন্ত্রী হইলেন, তখন তিনি কার হেল্পে, কার হেল্পে, মুসলিম লীগের হেল্প নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হইলেন। কারণ যে পরিমাণ আসন দরকার, এতে মুসলিম লীগের 40টা তার সাথে যুক্ত হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী হইলেন প্রথমবার 1937 সালে। এরপর একসময় তার কাছ থেকে মুসলিম লীগ চলে গেল, শেরেবাংলার মুখ্যমন্ত্রী পদ কিন্তু চলে যাবে, কারণ মুসলিম লীগের 40টি আসনের সমর্থন চলে গেলে শেরেবাংলার পদ চলে যাবে। তখন শেরেবাংলা আবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হইলেন। দ্বিতীয়বার আবার তিনি সিএম হইলেন ফজলুল হক, শেরেবাংলা আবার ফজলুল হক। এবার তিনি কংগ্রেসের হাত ধরে, মানে শ্যামা সাহেবের হাত ধরে, এই শ্যামা সাহেবকেই যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে বলা হয় শ্যামা হক মন্ত্রিসভা। তাই যদি আসে প্রথম মন্ত্রিসভা 1937, আর শ্যামা হক মন্ত্রিসভা কত, 1941। এরপর আমরা 1946 সালে যখন দুইটা দেশ দাবি উঠলো, একটা দেশ দাবি উঠলো পাকিস্তান হবে, আর একটা হচ্ছে ইন্ডিয়া হবে। এখন কংগ্রেস বলতেছে একটা দেশ হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া। আর পাকিস্তান বলতেছে না, দুইটা দেশ হবে, একটা হবে হিন্দুদের ইন্ডিয়া বা ভারত, আর একটা হবে মুসলমানদের কি পাকিস্তান। এটা বলতেছে মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ চাইতেছে দুই দেশ 46 সালে, আর ইন্ডিয়া চাইতেছে কয় দেশ, এক দেশ। তখন বলল নির্বাচন দেন। তখন কিন্তু মাউন্টব্যাটেন নির্বাচন দিল। তখন সমগ্র ভারতবর্ষে 11টা প্রদেশ ছিল, 1 2 3 4 5, এই 6 7 8, ধরেন 11টা প্রদেশ। 11টা প্রদেশ ছিল, 11টা প্রদেশে নির্বাচন দিল। আর এটা হচ্ছে আমাদের বাংলা প্রদেশ, মানে বর্তমান বাংলাদেশ মনে করেন। তাহলে এই প্রদেশেও তো নির্বাচন হইলো।
এই প্রদেশে 46 সালে যে নির্বাচন হইলো, ওই নির্বাচনে সিএম হইলো কে? সোহরাওয়ার্দী। ওই নির্বাচনে সিএম হইলো সোহরাওয়ার্দী। তাহলে 46 সালে 11টি প্রদেশে নির্বাচন হয়েছে, এর মধ্যে আমাদের যে পূর্ব বাংলা, এই পূর্ব বাংলার সিএম হইলো কিন্তু সোহরাওয়ার্দী। তাহলে সর্বশেষ 46 থেকে উনি 46-এ নির্বাচিত হয়ে 47 দেশভাগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাহলে সর্বশেষ সিএম কে? সোহরাওয়ার্দী। তাহলে এবার কি বুঝছেন আপনারা কথাটা? তখন ফজলুল হক জিততে পারে নাই, ফজলুল হকরে হারায় দিছে, সোহরাওয়ার্দী হারায় দিছে, ফজলুল হকরে হারাই সোহরাওয়ার্দী এই সিএম হইছে। কথা কি বুঝা গেছে? ইয়েস অর নো? গুড। আর যদি না বুঝেন তাহলে আমি কি কথাটাকে আর 1 মিনিটে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন 37 সালে প্রথম নির্বাচন হইলো, তখন তো হিন্দু মুসলিম ম্যাটার ছিল, তখন কিন্তু ফজলুল হক মুখ্যমন্ত্রী হইলো, ফজলুল হক সিএম হইলো, প্রথম সিএম। তখন সোহরাওয়ার্দী তার সাথে ছিল। এরপর 41 সালে যে কোনো কারণে ফজলুল হকের সাথে সোহরাওয়ার্দীর সম্পর্ক খারাপ হয়ে গেল। সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর এই মুসলিম লীগের 40টা আসন তাদের কাছ থেকে সরে গেল। তখন ফজলুল হক দেখলো সে আর সিএম থাকতে পারবে না। তখন ফজলুল হক সিএম হওয়ার জন্য, যেহেতু সে অসাম্প্রদায়িক লোক ছিল, তাই সিএম হওয়ার জন্য তিনি আবার হিন্দুদের সাথে হাত মিলালেন। তখন এই শ্যামা সাহেবের সাথে হাত মিলিয়ে তিনি আবার সিএম রইলেন। তাহলে সোহরাওয়ার্দী ফজলুল হক দুইবার সিএম হয়ে গেল। মাঝখানে একবার কাহিনী করে সিএম হয়েছিল খাজা নাজিম, ওটা আমরা ইচ্ছে যাব না, ওটা আসে না, তাই দরকারও নাই। এরপর আবার বললাম 1946 সালে নির্বাচন হইলো, সেই নির্বাচনে ফজলুল হককে কিন্তু হারায় দিয়া সোহরাওয়ার্দী আবার সিএম হইলো। এবার সোহরাওয়ার্দী ভার্সেস ফজলুল হক, ডাইরেক্ট সে ফজলুল হককে পরাজিত করে সিএম হইলো, মুখ্যমন্ত্রী হইলো কে? ফজলুল হক। তাই শেষ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী। এরপর 47 সাল হয়ে গেল, দেশ নতুন দেশ পাকিস্তান। এবার আবার নির্বাচন হইলো, এবার আবার খাজা নাজিম সিএম হয়ে গেল। প্রথম সিএম হইলো খাজা নাজিম। খাজা নাজিম হারাইলো কারে? খাজা নাজিম হারাইছে সোহরাওয়ার্দীকে, চক্রান্ত করে হারাইছে। কিভাবে চক্রান্ত করে হারাইছে সেটা পরে যাবো আমরা। টাকা দিয়ে এমএলএ কিনে নিয়ে নিছে, এমপি কিনে নিয়ে হারায় দিছে খাজা নাজিম। এই হচ্ছে 47 সালে। তাই দেখেন, অবিভক্ত বাংলার শেষ সিএম কে? সোহরাওয়ার্দী। কিন্তু এই স্বাধীন পাকিস্তানের বা স্বাধীন পূর্ব বাংলার প্রথম সিএম কে? তখন অ্যান্সার হবে কিন্তু খাজা নাজিম। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবিভক্ত বাংলার শেষ সিএম হচ্ছে সোহরাওয়ার্দী। আর বিভক্ত মানে স্বাধীন হওয়ার পর পূর্ব বাংলার প্রথম সিএম হচ্ছে সোহরাওয়ার্দী, প্রথম সিএম হচ্ছে খাজা নাজিম। আচ্ছা, এই ভারত ছাড় আন্দোলন ওগুলা পড়ে নেন, এগুলা আপনার পড়ে নেন, অত বেশি ইম্পর্টেন্ট না। দুর্ভিক্ষটা একটু পড়েন, দুর্ভিক্ষটা ইম্পর্টেন্ট। এই দুর্ভিক্ষের ছবি এঁকেছে মেডোনা 43। এই দুর্ভিক্ষে, যেহেতু 1943 সালে, এই দুর্ভিক্ষের ছবির নাম হচ্ছে মেডোনা 43। এটা একে জয়নুল আবেদিন কি হয়েছেন? জগৎ বিখ্যাত চিত্রশিল্পী হয়েছেন জয়নুল আবেদিন এই মেডোনা 43। ভারত বিভাগ স্বাধীনতা আইন পাশ, এই যে পূর্ববঙ্গ জমিদারত্ব আইন। আমরা আগেই বললাম, আগে সব জমির মালিক ছিল জমিদার। জমিদারদের কাছ থেকে জমি নিয়ে যারা চাষ করতো, এই পুরো জমির মালিক জমিদার, অত্যাচারী জমিদার, তাদের কাছ থেকে যারা চাষ করতো জমি, যারা চাষ করতো তাদের নাম ছিল রায়ত। রায়ত ছিল এক জাতীয় চাষ, আরেক জাতীয় রায়ত ছিল হচ্ছে কোরফা, এরা হচ্ছে চাষ করতো। কিন্তু 1950 সালে আইসা জমিদারকে জিরো করে দিয়ে এই যারা রায়ত ছিল তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন শেরে বাংলা একে এম ফজলুল হক। এটা শুধু বাংলার ইতিহাসে না, এটা পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল শেরে বাংলা একে এম ফজলুল হকের। সিপাহী বিদ্রোহের প্রধান কারণ ছিল ধর্মীয় কারণ না রাজনৈতিক কারণ? বলেন তো দেখি, সিপাহী বিদ্রোহের প্রধান কারণ কি আপনারা যারা জানেন? ধর্ম না রাজনীতি? তাহলে আপনাদের একটু আমি, তাহলে কথাটা আমার শেষ হয়ে যাবে। সিপাহী বিদ্রোহের প্রধান কারণ কি, ধর্ম না রাজনীতি? এই তো আপনারা জানেন ধর্মীয় কারণ, সুতরাং আমাদের এখানে আলোচনা নিষ্প্রয়োজন। প্রধান কারণ ছিল ধর্মীয়। সিপাহী বিদ্রোহের ঘটনার প্রভাব এগুলো আপনারা পড়ে নিন। সিপাহী বিদ্রোহের জন্য বাহাদুর শাহ পার্ক, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, ভিক্টোরিয়া পার্ক নাম ছিল আগে, পরে এটার নাম হয়েছে বাহাদুর শাহ পার্ক। সদরঘাট, আগে তো আমাদের মূল ঢাকা ছিল সদরঘাট। সদরঘাট দিয়ে মানুষ যাবে আসবে, লঞ্চ দিয়ে, মানুষ যাতে বুঝতে পারে যে বিদ্রোহ করলে কেমন হয়, তাই সদরঘাটের পাশে শত শত গাছ ছিল ওই জায়গায়। ওই গাছের মধ্যে সিপাহী বিদ্রোহীদের লাশ ঝুলিয়ে রেখেছিল। তখন এটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। পরবর্তী এটার নাম রাখা হয়েছে বাহাদুর শাহ পার্ক, যেহেতু সিপাহী বিদ্রোহের সাথে বাহাদুর শাহ জড়িত ছিল। কারণ মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ জড়িত ছিল। বাহাদুর শাহকে তারা রেঙ্গুনে মানে মায়ানমারে পাঠিয়ে দিছিল। তারপর বাহাদুর শাহ সেখানেই মারা গেছিল, নির্বাসনের অবস্থায় বাহাদুর শাহ মারা গেছিল। তাই ভিক্টোরিয়া পার্কের নাম চেঞ্জ করে
সেই পার্কের নাম রাখা হয়েছে বাদশা পার্ক। এইসব ঘটনা মনে হয় আপনারা জানেন, তাই না? এগুলা জানা আছে না আপনাদের? জানা আছে কিনা? জানা আছে, তাহলে আর আমাদের নিষ্প্রয়োজন এগুলো পড়া। পুরো বই আছে, থ্যাংক ইউ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম বিদ্রোহ, সেটা হচ্ছে 1757 সালের প্রথম বিদ্রোহ, হচ্ছে ব্রিটিশ ভারতের বিদ্রোহ, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকিরদের মধ্যে এটা হিন্দু মুসলিম সমন্বয়। ফকিরদের নেতা ছিল হচ্ছে মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিল হচ্ছে ভবানী পাঠক। এটা নিয়ে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস আছে আনন্দমঠ। আনন্দ উপন্যাসের মঠের উপন্যাসের বিষয়বস্তু কিন্তু এই আনন্দ মঠ উপন্যাসের বিষয়বস্তু ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এবং এর হিরো হচ্ছে মজনু শাহ আর ভবানী পাঠক। এর হিরো হচ্ছে মজনু শাহ এবং ভবানী পাঠক। চাকমা বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। তাদের নেতা হচ্ছে জোয়ান বক্স। চাকমাদের সাথে ব্রিটিশরা বিদ্রোহ করে হেরে গেছে। ব্রিটিশরা সকলের সাথে জিতছে, কিন্তু এই চাকমাদের সাথে বিদ্রোহ করে হারছে। জোয়ান বক্সের সাথে ব্রিটিশরা হেরে গেছিল। চাকমাদের উপর কর আর কর, কর আর কর আরোপ করতে চাচ্ছিল। এত কর তারা মেনে নিচ্ছিল না। এত কর তারা মেনে না নেওয়ার ফলে তারা একসময় বিদ্রোহ শুরু করেছে। বৃদ্ধি করতেই থাকে। তারা এই গুলতি দিয়ে আর ধনুক দিয়ে এই ব্রিটিশদের ঘায়াল করে ফেলছিল। পরে তারা সন্ধি করছে, চাকমাদের তারা হারাইতে পারে নাই। তিতুমিরের বিদ্রোহ, এটা আপনারা সবাই পারেন, কারণ তিতুমির যেহেতু মুসলমান তার প্রতি আমাদের অনেক বেশি ইন্টারেস্ট, এটা সবাই জানেন। এখানে আমি নিষ্প্রয়োজন। ফরাজি আন্দোলন, আমাদের হাজী সিরাতুল্লাহ, আমাদের বাড়ি সিরাজপুর, আপনারা জানেন। তিনি আন্দোলন করেছেন। তার ছেলে মহসিন উদ্দিন দুদুমিয়া পরবর্তী আন্দোলন করেছেন। শরীয়তুল্লাহর নামও পড়বেন, দুদুমিয়ার নামও পড়বেন। এগুলো আমরা মোটামুটি জেনে এসেছি। সাঁওতাল বিদ্রোহ, এটা আবার পড়বেন। দুই ভাই এই নেতা ছিল, সিধু ও কানাই, দুই ভাই। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতালরা কোথায় বসবাস করে? রংপুর অঞ্চলে, আমাদের উত্তরবঙ্গে সাঁওতালরা বসবাস করতো। ইংরেজরা তাদের উপরও প্রচুর পরিমাণে ট্যাক্স, খাজনা, সুদ এসব অত্যাচার শুরু করেছিল। তখন সাঁওতালরা বিদ্রোহ করেছিল। তবে সাঁওতালরা কিন্তু জিততে পারে নাই, কিন্তু চাকমারা জিতেছিল। চাকমারা বিদ্রোহে জিতেছে, আর সাঁওতালরা হেরেছে। নীলদর্পণের ঘটনা, এটা যশোরের একটা ঘটনা, মানে মেহেরপুরের ঘটনা, মূলত মেহেরপুরের ঘটনা, বর্তমান মেহেরপুরের ঘটনা। আর সেই সময় মেহেরপুর যশোরের আন্ডার ছিল। সেই হিসাবে যদি উত্তরে যদি মেহেরপুর থাকে, তাহলে আপনি অ্যান্সার মেহেরপুর দিবেন। মেহেরপুরে একটা বাস্তব ঘটনা, সেই বাস্তব ঘটনা অবলম্বনে নীল দর্পণ নাটকটা লেখা হয়েছিল। আর নীল বিদ্রোহের কারণে একটা নীল কমিশন গঠন করা হয়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। নীল কমিশন কত সালে, তখন এটা আপনারা পড়বেন। নীল কমিশন হচ্ছে 1860 সালে। আলীগড় আন্দোলনের নেতা, এগুলো সহজ জিনিস, একটা একটা করে প্রশ্ন আসে, আর কোনো প্রশ্ন আসে না। এই পৃষ্ঠাটা পড়েন। এই পৃষ্ঠাটা থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম ইলবার্ট বিল। ইলবার্ট বিল হচ্ছে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা। ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা আপনাদের বলতে হবে এটা লিটন করছে না রিপন করছে, বলেন। ইউরোপীয়দেরও বিচার করার ক্ষমতা তিনি রেখে দিয়েছেন। আগে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ছিল না। ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা রিপন করেছিলেন। রিপন গুডম্যান ছিলেন, ভেরি গুডম্যান ছিলেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, মজনু শাহ এবং ভবানী পাঠক ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা। হাজী মোহাম্মদ মহসিন, রাজা রামমোহন রায়, এগুলো আপনারা সব জানেন। বিদ্যাসাগর পড়েছেন, নওয়াব আব্দুল লতিফ, এগুলো পারবেন, সব পারবেন। এই সব কটা পড়বেন, লাল দাগ দেওয়া গুলো সব পড়বেন, বাদ দেওয়া যাবে না। তেভাগা আন্দোলন মানে কি বুঝেন? এটা হচ্ছে কৃষকদের ভাগ নিয়ে 3 ভাগের 2 ভাগ কৃষককে দিতে হবে। আগে কৃষকদের 3 ভাগের 1 ভাগ দিত, কখনো কখনো কৃষকদের 4 ভাগের 1 ভাগ দিত। তখন তিনি এই ইলামিত্র এসে বললেন 3 ভাগের 2 ভাগ কৃষককে দিতে হবে, আর 1 ভাগ পাবে হচ্ছে যারা টাকা পয়সা দেয়, জমি দেয়, এরা। ওটা হচ্ছে তেভাগ আন্দোলন। নবাব স্যার সলিমুল্লাহ, আমরা পড়েছি। তার পৃষ্ঠপোষকতায় কি হয়েছে? মুসলিম লীগ হয়েছে, তার পৃষ্ঠপোষকতায় হয়েছে। কিন্তু পরামর্শ ছিল কার জনের? শেরে বাংলা ক্যাম্প ফজলুল হক, দ্য বস। উনি হচ্ছেন দ্য বস, আর বঙ্গবন্ধু হচ্ছে দ্য বস অফ দ্য বসেস। উনি বস, উনি প্রথম বস। অনেক কাজ করেছেন, অনেক, এত বেশি কাজ তিনি করেছেন স্রোতের বিপরীতে গিয়া, যা অবাক করার মতো ঘটনা। লাহোর প্রস্তাবে এই সনদ দিয়ে দিয়েছেন শেরেবাংলা ফজলুল হক, লাহোর প্রস্তাব দিয়েছেন। উনার লাহোর প্রস্তাবে কিন্তু প্রথম স্বাধীনতার কথা উল্লেখ আছে। তিনি বলেছেন মুসলিম রাষ্ট্র একটা নয়, একাধিক হতে পারে। পাকিস্তান চাইলে একটা মুসলিম রাষ্ট্র হবে, আমরা চাইলে একটা মুসলিম রাষ্ট্র হবে। অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতার কথা তিনি 1940 সালেই পরোক্ষভাবে বলেছেন, ডাইরেক্ট বলতে পারেন নাই। বঙ্গবন্ধু যেভাবে ডাইরেক্ট বলছেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, সেটা শেরেবাংলা ফজলুল হক বলতে পারেন নাই। শেরেবাংলা ফজলুল হক বলেছেন ভারতবর্ষে একাধিক মুসলিম রাষ্ট্র হবে। একাধিক মুসলিম রাষ্ট্র হইলেই তো বুঝাই যায় পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে, আমরা আলাদা একটা মুসলিম রাষ্ট্র হবে। এবার তিনি
প্রত্যক্ষভাবে না বলে পরোক্ষভাবে বলেছেন। তাহলে লাহোর প্রস্তাব হচ্ছে কিন্তু আমাদের মুসলমান বাংলাদেশের স্বাধীনতার প্রথম প্রস্তাবে আমি মনে করি লাহোর প্রস্তাব, শুধু আমি মনে করি না, যারা এটা জানেন তারা সবাই মনে করেন। এটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। 47-48 আমাদের একরকম ছিল, সেটা আমরা পড়েছি। জি ছিল প্রথম জিন্না, আর প্রথম পিএম প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান। প্রথম গভর্নর গভর্নর ছিলেন হচ্ছে চালমাস বোন। আর প্রথম সিএম ছিলেন হচ্ছে নাজিমুদ্দিন, আমরা একটু আগে পড়েছি। 46 সালে সিএম ছিলেন সোহরাওয়ার্দী। যখন দেশ ভাগ হয়ে গেল, 47 সাল হয়ে গেল, তখন সোহরাওয়ার্দীকে হারিয়ে দিয়ে সিএম হয়েছিল কি নাজিম। আমরা এটা সত্যতা এখানে পেয়েছি, 47 সালে প্রথম সিএম এই নাজিম। রাজা রামমোহন রায়, ইত্যাদি 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 সবগুলো অ্যান্সার দেওয়া আছে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে সবাই পড়বেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আর প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।